আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমরা একেবারেই কিন্তু নির্ধারিত সময়ে লাইভ ক্লাসে চলে আসলাম। সো দ্রুত একটু যুক্ত হয়ে যেতে হবে যারা অলরেডি যুক্ত হয়েছো। শুরুতেই একটু জানিয়ে দিতে হবে আমার কথা স্পষ্ট আছে কিনা, পেছনের স্লাইডের লেখাগুলো তোমাদের কাছে ক্লিয়ার মনে হচ্ছে কিনা, স্পষ্ট মনে হচ্ছে কিনা, এটা একটু আমাকে জানিয়ে দাও। আমি ক্লাসটা ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করব। দেখো অনেকে ক্লাসে যুক্ত হয়েছো, তো এই সবাই আবার একটু পরে হয়তো সবাই অনেকে চলে যাবো আর কি। সো তোমাকে কিছু কথা বলে আজকে টপিক দেখো যে অ্যাডমিশন ইংলিশ ঢাবি জয়ের রোডম্যাপ। অর্থাৎ আজকের ক্লাসে আমরা অ্যাডমিশন ইংলিশের ইনস অ্যান্ড আউটস অর্থাৎ A to Z সব কিছুই শিখবো। ইভেন যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের বিষয় কিছুই জানে না, যে কয়টা সিট আছে, কত মার্কের পরীক্ষা হয়, ঠিক আছে কিনা, কত পেলে পাস, ঠিক আছে কিনা, এই সমস্ত বিষয় সম্পর্কে যে কিছুই জানে না, একদম ধরে ধরে সবকিছু আজকের ক্লাসে বলে দিবে। এবং তোমার ইংলিশে ভালো করতে গেলে কোন কোন টপিকগুলো পড়তে হবে, এইচএসসি থেকেই কিভাবে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে কিনা, কি কি বই পড়তে হবে, সামগ্রিক বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং লাস্টে একদম শেষে আমরা ঢাকা ইউনিভার্সিটির 25-26 সেশনের যে কোয়েশ্চেন রয়েছে এই কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। কোয়েশ্চেন সলভ করলে যে ফায়দা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি টাইপ কোয়েশ্চেন আসে এটা তুমি জানতে পারবা। হ্যাঁ, কোথা থেকে কোয়েশ্চেন আসে, কোন টপিকগুলোতে বেশি জোর দেওয়া প্রয়োজন, এই বিষয়গুলো তুমি ভালোভাবে জানতে পারবা। আর কিভাবে সলভ করতে হয় এটাও একটা আইডিয়া তোমার হয়ে যাবে। সো যাই হোক, আমরা সেদিকে যাব। এখন তোমরা ক্লাসে অনেকে যুক্ত হয়েছো, অনেকে হয়তো একটু পরে চলে যাবা। সো একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করবা, যেমন অনেকের সামনে এই ক্লাসটা আসবে বা তুমি অলরেডি যুক্ত হয়েছো। হ্যাঁ, তোমার মনে হবে যে অ্যাডমিশন ইংলিশ মানে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের তো অনেক দেরি, পরে এক সময় দেখে নিব, ঠিক আছে কিনা, সময় আছে হাতে, এখনো কোনো এক সময় পড়ে নিব, এখন এই ব্যাপারে এত সিরিয়াস হওয়ার দরকার নেই। সো এই কথাটা আবার বলি, দেখো প্রতি বছর একটা জরিপ বললি, প্রতি বছর যেমন তোমার 2025-26 সেশনে 25-26 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে 92.71% ফেল করছে। কি করছে? ফেল করছে 100-র ভিতরে। মানে 100 এর ভিতরে মাত্র 7% স্টুডেন্ট পাস করছে, আর বাকি মানে 93% স্টুডেন্ট সব ফেল করছে। মানে বিষয়টা তুমি বুঝো। এখন তুমি যদি ভাবো যে এই ক্লাস এখন করে কি দরকার, পর এক সময় করে নিব, সো তুমি কিন্তু এই 92.71% ভিতরে থেকেও যেতে পারো। সো সিরিয়াসলি নিতে হবে বিষয়টা এখন থেকে। তোমার যদি স্বপ্ন হয়, টার্গেট হয়, লক্ষ্য হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাহলে তোমাকে এখন থেকেই প্রিপারেশনটা নিতে হবে, এখন থেকে সিরিয়াসলি হতে হবে। আমি বলতেছি না একদম পুরো দমে তুমি সিরিয়াস হয়ে যাও, এরকমটা বলছি না। তুমি মোটামুটি সিরিয়াস হও, একাডেমিকের সাথে সাথে তুমি অ্যাডমিশনের প্রিপারেশনটাও তুমি নিয়ে নাও, তাহলে তো তুমি অনেকটা এগিয়ে থাকবা। তো অ্যাডমিশনের টাইমে 3 মাস পড়লে মোটামুটি তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, কভার হয়ে যাবে, এই বিষয়টা আর কি, ঠিক আছে? তো প্রতি বছর শুধু 25-26 না, প্রতি বছরে অ্যাভারেজ 90% স্টুডেন্ট ফেল করে। 100-র ভিতরে 90 জন স্টুডেন্টই ফেল করে, মাত্র 10 জন স্টুডেন্ট পাস করে। আবার এদের ভিতরে কিন্তু সবাই আবার চান্স পায় না, ঠিক আছে কিনা? তো তোমরা যারা সিআরডিবির সাথে কানেক্টেড আছো, সংযুক্ত আছো, আমি চাই না যে তোমরা এই 90%-এর ভিতরে থাকো। এজন্য তোমাদেরকে আমরা যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন আমরা করছি। সো তোমাকে একটু সিরিয়াস হতে হবে। আমরা চাই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দিতে, ঠিক আছে? মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেওয়ার, বাট তোমাকে একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, একটু আমাদের গাইডলাইন স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। আচ্ছা, এখন আমাদের মেইন ক্লাসের দিকে যাই। কি রয়েছে আজকের ক্লাসে? যা যা থাকছে, মানে আজকের ক্লাসে আমরা কোন কোন বিষয়গুলো দেখব। হ্যাঁ, প্রথম ভর্তি পরীক্ষা সম্পর্কে প্রাথমিক একটা ধারণা নিব, কয়টা সিট আছে, হ্যাঁ, কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয়, পাস কত, এই সমস্ত বিষয়। আর এমসিকিউ ও রিটেনের টপিক বিশ্লেষণ, এমসিকিউ কোন কোন টপিক থেকে আসে, রিটেন কোন কোন টপিক থেকে আসে, এইগুলো একটু দেখব। কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 7 থেকে 8 বছরে কোন কোন টপিকের উপরে কোয়েশ্চেন এসেছে, হ্যাঁ, এটা আমরা একটু দেখবো। এই টপিক অ্যানালাইসিস, কোয়েশ্চেন অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে মানে বিষয়টা ইংলিশ গ্রামারের তো অসংখ্য টপিক, অনেক টপিক রয়েছে।
তো সব টপিক তো তোমার ক্ষেত্রে পড়া সম্ভব নয়। তো কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলোতে বেশি ফোকাস দিতে হবে, জোর দিতে হবে, সেটা তুমি জানতে পারবা এই কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখলে। ঠিক আছে, এই অ্যাডমিশন বুক লিস্ট, তোমরা অনেকে বলো ভাই কোন কোন বইগুলো এখন থেকে একটু পড়বো, অ্যাডমিশনের জন্য কোনগুলো বইগুলো পড়লে আমার ভালো হবে, সো এগুলো আমি একটু দেখাই দেবো। এমসিকিউ প্রস্তুতি কিভাবে নিবা সেটার একটা রোডম্যাপ আমি দিব, রিটেন প্রস্তুতি কিভাবে নিবা সেটার একটা রোডম্যাপ দিব। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বশেষ 25-26 সেশনের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। ঠিক আছে, কোয়েশ্চেন সলভটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের দেখো পরের দিকে যাই, কি বলছে প্রথমে আছে ভর্তি পরীক্ষা সম্পর্কে প্রাথমিক ধারণা, আমরা এটা নেওয়ার চেষ্টা করি। সো খ ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, আমরা তো হচ্ছে বি ইউনিট বা খ ইউনিট যেটাই বলো, এই ইউনিটে আসলে কারা পরীক্ষা দেয় বা দিতে পারবে, কারা কারা পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, অনেকে মনে করে শুধু হয়তো মানবিকের স্টুডেন্টরা বা হিউম্যানিটিসের যারা আছে তারা পরীক্ষা দিতে পারবে, বিষয়টা এমন নয়। এই ইউনিটে হচ্ছে তোমার এই যে মানবিক বিভাগে যারা আছে, বিজ্ঞান বিভাগের যারা আছে, ব্যবসায় বাণিজ্য, সবাই পরীক্ষা দিতে পারবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই খ ইউনিটে হচ্ছে সব থেকে বেশি আসন, অন্য কোনো ইউনিটে তোমার এত বেশি আসন নেই, 2934টা আসন রয়েছে। তো মানবিকের জন্য হচ্ছে বরাদ্দ 1707টা, বিজ্ঞানের জন্য 944, ব্যবসার জন্য হচ্ছে 283, এই কয়টা আসন বরাদ্দ। ঠিক আছে, তাহলে পরীক্ষা কারা দিবে বুঝতে পারলাম। আচ্ছা, এখন আসো যোগ্যতা কি। আমি যে পরীক্ষা দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানবিক হই, আমি ব্যবসা বা কমার্সের হই, ব্যবসায় শিক্ষা বা কমার্সের হই, কিংবা আমি সায়েন্সের বা বিজ্ঞান বিভাগের হই, আমার কি যোগ্যতা লাগবে এই জিনিসটা তোমাকে জানতে হবে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট হচ্ছে তোমার মার্ক হচ্ছে কত, 120, কত 120। তো এর ভিতর থেকে তোমার পরীক্ষা নেবে হচ্ছে 100 মার্কের পরীক্ষা নেবে, 100 মার্কসের পরীক্ষা নিবে। 100 মার্কসের ভিতরে 60 মার্কস হচ্ছে তোমার এমসিকিউ থাকবে, 60 মার্কস কি এমসিকিউ, আর 40 মার্ক হচ্ছে তোমার কি থাকবে, রিটেন। কি থাকবে, রিটেনের পরীক্ষা হবে। তাহলে তুমি বলতে পারো 60, 40, 100, তাহলে এই 20 মার্ক কোথা থেকে আসতেছে, এই 20 মার্ক, এই 20 মার্কটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি জিপিএ আছে, এই জিপিএ এর সাথে 2 গুণ করবে, 2 গুণ করে যা হবে ওইটা এখানে যুক্ত করে দিবে। যেমন ধরো তোমার এসএসসি তো হচ্ছে 5, এইচএসসি তেও হচ্ছে তোমার কত 5, তাহলে 5 গুণ 2, 5 গুণ 2 10, এই যে 10, তা 10 আর 10 20, এই 20, 120, টোটাল 120। ওকে, টোটাল কত, 120 মার্কের পরীক্ষা হবে। এখন 100 মার্কের পরীক্ষা নেবে, বাকিটা হচ্ছে জিপিএ থেকে আসবে। এখন ধরো কারোর হচ্ছে এখানে এসএসসি তে সে পাইছে কত, এসএসসি তে মনে করো তার 4, তাহলে হচ্ছে 4 2 কোনো 8, আর এই এইচএসসি তে মনে করো সে প্লাস পাইছে, সো 5 গুণ 2 10, তাহলে সে কত যুক্ত হচ্ছে তার, হ্যাঁ 100 সাথে কত যুক্ত হবে, এখানে 18 যুক্ত হবে। হ্যাঁ, তার মানে তার কিন্তু অন্যদের যারা দুইটাতেই জিপিএ পেয়েছে, জিপিএ 5 পেয়েছে, তাদের তুলনায় কিন্তু সে 2 মার্ক একটু পিছিয়ে আছে। এবং এই 2 মার্কটা পিছিয়ে, মানে বিষয়টা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু 1 মার্ক 2 মার্ক না, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 0.25, কি বললাম 0.25, মানে একটাকে ভাগ করলে 0.25 হয় 4টা, কয়টা হয় 4টা। তো 0.25 মার্কের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য হাজার স্টুডেন্ট ফেল করে। ইভেন পাশ করলেও 0.25 মার্কের জন্য হচ্ছে সে কোনো সাবজেক্টই পায় না, পাশ করছে বাট সাবজেক্ট পায় নাই, এরকমটা হয়ে থাকে। সো যারা মনে করো এরকম জিপিএর দিক থেকে পিছিয়ে আছো, তাদেরকে অ্যাডমিশনের ব্যাপারে সিরিয়াসলি হতে হবে। তোমার ব্যাকআপটা দিতে হবে এমসিকিউ এবং রিটেনে গিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এবং রিটেনে গিয়ে তোমার এই 2 মার্ক তুলে আনতে হবে। যে মনে করো এরকম 2 মার্ক বা 3 মার্ক পিছিয়ে আছো, তাকে অ্যাডমিশন পরীক্ষাটা সিরিয়াসলি খুব ভালো করে দিতে হবে। ওই 3 মার্কটা হচ্ছে এই তোমার কি বলে 100 মার্কের যে পরীক্ষাটা, ওইখান থেকে তোমার ব্যাকআপ বা তুলে দিতে হবে আর কি, হ্যাঁ মেকআপ করে নিতে হবে এই জিনিসটা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছে তোমার A- পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, সিরিয়াসলি অ্যাডমিশন একটা কোপ দিয়ে ফেলছে, বুঝছো? এটা তাদের সমস্যা, তারা করতে। এখন দেখো যোগ্যতা, এখন মানবিক আর হচ্ছে ব্যবসায়ী শিক্ষা, এই দুইটা ইউনিটে যোগ্যতা সেম। সেটা হচ্ছে এসএসসি তে হচ্ছে তোমার সর্বনিম্ন, মানে উভয় এসএসসি এইচএসসি উভয় ক্লাসেই সর্বনিম্ন, মানে ন্যূনতম তোমাকে 3.00 পাইতে হবে। হ্যাঁ, 3.00 পাইতে হবে। আর টোটাল দুইটা মিলে টোটাল হইতে হবে তোমার 7.50 হইতে হবে টোটাল। তার মানে এসএসসি তে তোমার ন্যূনতম কত 3.00,
তারপর এসএসসি তো হচ্ছে তোমার 3 পাইতে হবে, আর টোটাল দুইটা মিলে যোগ করে যাতে আবার 3.50 হয়, হ্যাঁ এটা ইনশিওর করতে হবে। যদি হয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে। ধরো কেউ একজন হচ্ছে এসএসসি তে পেয়েছে কত, ধরো 2.90, কি পাইছে 2.90 পেয়েছে, আর এইচএসসি তে পেয়েছে হচ্ছে সে মনে করো যে কত পাইছে, ধরো সে পেয়েছে হচ্ছে 5, কত পেয়েছে 5, তাহলে 7 পয়েন্ট কত হলো টোটাল 7.90 হয়েছে, কত হয়েছে 7.90। সে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, পারবে না, কারণ এসএসসি তে এইচএসসি তে উভয় ক্লাসে তোমার হচ্ছে সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে, 3 পয়েন্ট থাকতে হবে। কিন্তু এ বেচারির তো মনে করো 2.90 চলে আসছে, আর পরীক্ষা দিতে পারবে না। অন্য ইউনিভার্সিটিতে হয়তো পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে পারবে না, ব্যবসায় অথবা মানবিকে পারবে না। আচ্ছা, এখন এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এইবার দেখো, এইবার হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। বিজ্ঞান বিভাগে কি, বিজ্ঞানে হচ্ছে তোমার উভয় ক্লাসেই ন্যূনতম 3.50 পাইতে হবে। কত 3.50 পেতে হবে, উভয় ক্লাসে 3.50 পেতে হবে, আর টোটাল দুইটা মিলে পেতে হবে হচ্ছে তোমার 8.00, মানে 8 পেতে হবে দুইটা মিলে, ঠিক আছে, 8.00 থাকতে হবে। এখন মনে করো কেউ একজন যে আগের মতোই, মনে কেউ এসএসসি তে পাইছে 3 পয়েন্ট, হ্যাঁ এইচএসসি তে পেয়েছে 3 পয়েন্ট, আর এইচএসসি তে পেয়েছে মনে করো হচ্ছে 5.00, কত হলো 8, তার কিন্তু টোটাল 8 হয়েছে, বাট সে কিন্তু এই যে ন্যূনতম যেটা থাকা লাগবে এই এসএসসি এবং এইচএসসি তে এটা কিন্তু তার নাই, সো সে পরীক্ষা দেওয়ার অযোগ্য বলে প্রমাণিত হবে, ঠিক আছে। তো এই জিনিসটা একটু খেয়াল, এজন্য হচ্ছে তোমাদের একাডেমিকের ব্যাপারে একাডেমিকের ব্যাপারেও সিরিয়াস হতে হবে। হ্যাঁ, একাডেমিকের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। ওই যে বললাম 0.25 মার্কের জন্য ফেল করে যায়, পাশ করলেও সাবজেক্ট পায় না, ঠিক আছে, 2934 ভিতরে থাকে, মানে মানবিকের হলে 1707 ভিতরে সে থাকে না, বাদ পড়ে যায়, ঠিক আছে, এরকম একটা জিনিস। তো এজন্য এইচএসসি এমন না যে এইচএসসির একাডেমিক বাদ দিয়ে সারাদিন অ্যাডমিশন পড়তে হবে না, এই ভুল করা যাবে না। আগে একাডেমিকের সব থেকে বেশি ফোকাস থাকবে, এরপরে অ্যাডমিশন আসবে। হ্যাঁ, এরপরে কি আসবে অ্যাডমিশন। সো একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতিও নেওয়া যায়, সেটা আজকে আমি তোমাদের দেখাবো। ওকে, তো এই জিনিসটা তোমাদের একটু কি করতে হবে, ক্লিয়ার। আচ্ছা, আর যার মনে করো দুইটাই 5 আছে সে মোটামুটি একটু আগায় থাকবে, হ্যাঁ আগে থাকবে। আর যার মনে করো একটু খারাপ হয়েছে, হ্যাঁ একটাতে 4 আর একটাতে 5, তাকে অ্যাডমিশন পরীক্ষাটা একটু ভালো করে দিতে হবে। হ্যাঁ, এখান থেকে সে যদি মেকআপ করে ফেলতে পারে, পরীক্ষায় 2 মার্ক বেশি নাম্বার পেয়ে যায়, তাহলে তার আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ভর্তি পরীক্ষা সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা পাইলাম। এখনো সামনে আছে, সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশের নম্বর বন্টনটা কিভাবে হয়ে থাকে। যেমন দেখো তোমার বাংলা ইংলিশ আর হচ্ছে সাধারণ জ্ঞান, এই 3টা বিষয়ের উপরে এমসিকিউ পরীক্ষা হয়। হ্যাঁ, বাংলায় এমসিকিউ থাকে হচ্ছে তোমার 15টা, ইংলিশেও 15টা, এবং সাধারণ জ্ঞানে হচ্ছে 30টা। কয়টা? 30টা, এবং সবগুলো হচ্ছে 15টায় 15 মার্ক, হ্যাঁ 30টায় 30 মার্ক। সময় পাইবা হচ্ছে তুমি মাত্র 45 মিনিট। কত মিনিট পাবা? 60টা এমসিকিউ এর জন্য তুমি পাবা হচ্ছে টাইম 45 মিনিট। কত মিনিট পাবা? 45 মিনিট সময় পাবা। আচ্ছা, এখন 15টার ভিতরে বাংলায় 15টার ভিতরে 5 মানে 15-এর ভিতরে 5 পাইলে তুমি পাস, ঠিক আছে। ইংলিশেও সেম, 15টার ভিতরে 5 মার্ক পাইলে তুমি পাস। যদি মনে করো বাংলায় পাইছো 4, তাহলে তুমি ফেল, শেষ, তোমার আর রিটেন খাতাও দেখবে না, মানে রিটেন খাতা তোমার দেখবে না, ঠিক আছে। তো এই জিনিসটা। এবার সাধারণ জ্ঞানে কত? সাধারণ জ্ঞানে হচ্ছে 10 পাইলে পাস, 30-এর ভিতরে 10 পাইলে পাস। ইংলিশ এবং বাংলায় 15-এর ভিতরে 5 পাইলে তুমি পাস। তবে টোটাল তোমাকে পেতে হবে কত? 24, টোটাল আবার 24 পাইতে হবে। হ্যাঁ, তুমি মনে করো বাংলায় পাস, ইংলিশও পাস, 10 পেয়েছো, সাধারণ জ্ঞানও 10 পেয়েছো, টোটাল হয়েছে তো 20 হয়েছে, 24 তো হয় নাই, 24 হইলে তুমি পাস। কি 24 হলে, টোটাল 24 হলে তুমি পাস। এখন মনে করো কি একজন টোটাল পেয়েছে হচ্ছে, সে কত পাইছে? 40 পাইছে। কত? মনে করো সাধারণ জ্ঞান কোপায় দিচ্ছে একদম, হ্যাঁ সাধারণ জ্ঞান মনে করো খুব ভালো পারে, কোপায় দিচ্ছে একদম 40 পেয়ে গেছে। মনে করো হচ্ছে বাংলায়ও খুব ভালো করছে মোটামুটি, হ্যাঁ, কিন্তু ইংলিশে পাইছে হচ্ছে কত? 4। কত পাইছে? 4, তাহলেও ফেল, ওরা রিটার্ন খাতা দেখবে না। দেখছো? বুঝতে পারছো তাহলে বিষয়টা? নাম্বার বন্টন তো বোঝা গেল এইভাবে। হ্যাঁ, এটা হচ্ছে এমসিকিউ অংশের নম্বর বন্টন। বুঝতে পারছো? কোশ্চেন করবা, আমি কোশ্চেনের অ্যান্সার দিব, আমি জাস্ট হচ্ছে একটু বুঝাই দিই বিষয়গুলো। এবার হচ্ছে ভর্তি পরীক্ষায় লিখিত অংশের নম্বর বন্টনটা কি। বাংলাতে আসে হচ্ছে তোমার
20 এবং হচ্ছে ইংরেজিতে হচ্ছে 20। রিটেনটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে হচ্ছে এমসিকিউ পার করতে পারলেও সে হচ্ছে রিটেনে গিয়ে ধরা খায়। কি হয়? রিটেনে গিয়ে ধরা খায়। সো রিটেনটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইংলিশ অংশটা। সো ইংলিশের রিটেন অংশে কিভাবে ভালো করবা আমরা হচ্ছে সামনে আছে, ক্লাসটা জাস্ট একটু মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, এবং সময় হচ্ছে তোমার 45 মিনিট। কত মিনিট? 45 মিনিট। এখানে তোমার পাস হচ্ছে 12। টোটাল 12 পাইলে তুমি পাস, বাংলা এবং ইংরেজি উভয়টা মিলে। হ্যাঁ, এমসিকিউতে হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। ইয়েস, তোমার যদি 4টা ভুল যায়, কয়টা মানে একটা ভুল গেলে সেখানে তোমার 0.25 মার্ক কাটবে। কত? 0.25। একটা এমসিকিউ ভুল গেলে তোমার 0.25 মার্ক কাটবে। তার মানে তোমার হচ্ছে 4টা যদি এমসিকিউ ভুল যায় তাহলে তোমার হচ্ছে 1 মার্ক কাটা যাবে। 4টা ভুল গেলে 1 মার্ক কাটা যাবে। সো নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে তোমার কিন্তু একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, মনে চাইলাম একদম আল্লাহর নাম করে সব দাগাই দিলাম, এই কাজ করা যাবে না। ঠিক আছে, তুমি মনে করো তুমি সবগুলো অ্যান্সার করেছো, তো কিছু এমসিকিউ থাকবে যেটাতে মনে করো তুমি 80% বা 70% তুমি শিওর যে হতে পারে এটা, তো এটা তুমি দাগায় দিয়ে আসবা। ঠিক আছে, এটা কি করবা? দাগায় দেবে। 70 বা 80% শিওর হলে দাগায় দিয়ে আসবা। ওকে, কিন্তু এর নিচে হলে আর দাগানোর দরকার নেই, মানে ভুল হইলে তখন আমার ঝামেলা আছে। হ্যাঁ, এই জিনিসটা আর কি। কোনটায় 45 মিনিট? 45 মিনিট বেশি রিটেন। আচ্ছা, মানে তোমাদের কাছে কম হয়ে গেছে সময়টা, তাই? মানে এখানে 1 ঘন্টা দিলে ভালো হতো নাকি? 40 মার্কে 1 ঘন্টা? ওরে বাবা, তুমি মনে করো যে রিটেনের ওই যে রিটেনের মনে করো যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই লিখতে লিখতে মনে করো 5 মিনিট শেষ হয়ে যাবে। যেমন আমার গেছিল 5 মিনিটের বেশি শেষ হয়ে গেছিল আমার এখানে। পরে এইখানে লিখতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো, বাংলা ইংলিশ দুইটা শেষ করতে গিয়ে একদম ঘাম ঝরে গেছিল। সো এই জিনিসটা একটু খেয়াল করবা। হ্যাঁ, আগে থেকে লেখার প্র্যাকটিস থাকতে হবে, বাংলা ইংলিশ প্রচুর লেখার প্র্যাকটিস থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, রিটেনেও 45 মিনিট, এমসিকিউ 45 মিনিট, উভয়টাতেই 45 মিনিট। আচ্ছা, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এবার এমসিকিউ ও রিটেনের টপিক বিশ্লেষণে। এমসিকিউ এবং রিটেনের টপিক বিশ্লেষণের দিকে আমরা একটু যাই, যে কোন কোন টপিক থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অংশে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এই জিনিসটা একটু দেখি, যে গ্রামার অংশে, এটা এমসিকিউ গ্রামার অংশে কোন কোন টপিক থেকে আমাদের কোয়েশ্চেন আসে, এই জিনিসটা হচ্ছে একটু আমরা দেখব। যারা মাত্র যুক্ত হয়েছো সামারি দিতে পারবো না। হ্যাঁ, শুরু থেকে ক্লাসটা শেষ হয়ে গেলে শুরু থেকে একটু দেখে নিও কষ্ট করে। ঠিক আছে, কারণ আমি সামারি দিলে আবার অনেকে বিরক্ত হয়ে যাবে, সামারি দিলেও বুঝতে পারবো না। আচ্ছা, এমসিকিউ রিটেন অংশে। আচ্ছা, এমসিকিউ আমাদের গ্রামার কোন কোন টপিকগুলো পড়তে হয়, এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ না, এই টপিকগুলো যদি তোমার, এই টপিকগুলো সম্পর্কে যদি তোমার ভালো ধারণা থাকে তাহলে মনে করো তোমার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সবগুলো টপিক থেকেই ঢাবিতে কোশ্চেন আসে না। ইংরেজি গ্রামারের কি টপিকের শেষ আছে? এত টপিক কি পড়ে পারা যায়? পারা যায়? জানো তো। সো এই জন্য হচ্ছে সব টপিক পড়ার দরকার নাই। কিছু কিছু টপিক আছে যেখান থেকে তোমার ঢাবিতে প্রায় প্রতি বছরই হচ্ছে প্রশ্ন এসে থাকে, কোয়েশ্চেন এসে থাকে। ওই টপিকগুলো একদম A to Z, ঠিক আছে, যা আছে সব পড়ে ফেলতে হবে, একদম ইনস আউটস যা আছে সব পড়ে ফেলতে হবে, একদম ধরে ধরে। ঠিক আছে কিনা? আমি প্রশ্ন বিশ্লেষণ করার সময় দেখিয়ে দেবো সেই টপিকগুলো কি। এখন যারা একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাও, তুমি এখন এইচএসসি তে আছো, তো তুমি হচ্ছে একাডেমিকের প্রিপারেশনটা, মানে একাডেমিকের সাথে সাথে অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে চাচ্ছ, এটা খুবই দরকার। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের টাইমে গিয়ে তুমি মনে করো সময় পাবা হয়তো 2.5 মাস 3 মাস। ওই সময়ে মনে করো যে তুমি পুরো হতাশ হয়ে যাবে একদম, যদি আগে থেকে পড়াশোনা না করা থাকে তোমার, তাহলে পুরো হতাশ হয়ে যাবে। তোমার দ্বারা মনে হবে যে মানে তুমি না পারবা ছাড়তে, না পারবা ধরতে। ঠিক আছে, এবং তোমার সবসময় মনে একটা ভয় বা শঙ্কা থাকবে যে আমি যদি কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটি চান্স না পাই তাহলে আমি কিভাবে সমাজে মুখ দেখাবো, বাবা মার কাছে কিভাবে মুখ দেবো, এই শঙ্কাটা তোমার থাকবে। সো ইউ হ্যাভ টু বি সিরিয়াস ফ্রম নাও অন। তোমাকে এখন থেকে সিরিয়াস হতে হবে। ঠিক আছে কিনা? এখন থেকে একটু পড়াশোনা করতে হবে। এখন গ্রামার অংশে অনেকগুলো টপিক, এই গ্রামার অংশে যে টপিকগুলো আছে, এই টপিকের ভিতরে, এই টপিকগুলোর সাথে তোমার একাডেমিকের অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে টপিকগুলোর মিল আছে, তোমার এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে টপিকগুলোর সাথে মিল আছে, ওই টপিকগুলো একদম ঝালাই করে পড়তে হবে, মানে খুব ভালো করে পড়তে হবে, একদম বিস্তারিত পড়তে হবে। ঠিক আছে, হ্যাঁ, তোমাদের এই যে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ানোর সময় কিন্তু ওই যে হচ্ছে তোমার সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স বা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভটা বিস্তারিত পড়িয়েছি, মনে আছে? কি জন্য বলছিলাম না অ্যাডমিশনে কাজে লাগবে? হ্যাঁ, এই জন্যই পড়াইছি যে বিস্তারিত শিখতে হবে। এরকম ন্যারেশন যেটা আছে, দেখো কি কি টপিক মিল আছে তোমাদের, দেখো প্রিপজিশন মিল আছে, তো প্রিপজিশনটা ভালো করে পড়ে ফেলবা। হ্যাঁ, তারপর হচ্ছে ভয়েস আছে, ন্যারেশন আছে, টেন্স আছে,
হ্যাঁ ক্লজও আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমাদের পড়িয়েছি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, বিস্তারিত ক্লজ পড়িয়েছি, তারপরে গঠনগত দিক থেকে সেন্টেন্স কত পড়ে সেগুলো বিস্তারিত পড়িয়েছি, আমার ট্রান্সফরমেশনটাও শিখেছি। রাইট ফর্ম ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুটো থেকে মাস্ট কোশ্চেন আসে। এগুলো দেখো ন্যারেশন, ভয়েস, টেন্স, তারপর প্রিপজিশন, রাইট ফর্ম, মাস্ট, এগুলো থেকে কোশ্চেন আসবেই, মাস্ট আসবেই, ঠিক আছে। এরপরে তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে বিগত কোনো বছরে কোশ্চেন আসে নাই, কিন্তু ইদানিং আমার চলে আসতেছে, ইদানিং যেমন 25-26 সেশনে কন্ডিশনাল সেন্টেন্স থেকে 2টা কোশ্চেন আসছে। কয়টা কোশ্চেন এসেছে? 2টা কোশ্চেন। কন্ডিশনাল সেন্টেন্স তোমার রাইট ফর্ম ভার্বে আমি তোমাদের পড়িয়েছি, পেড বেসিস স্টুডেন্ট যারা আছো, কমপ্লিটিং সেন্টেন্সে পড়িয়েছি, আবার ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসেও পড়াবো, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসেও পড়াবো বিস্তারিত, ঠিক আছে কিনা। ট্যাগ কোশ্চেন আসে নাই। এবার দেখো মডাল, এই যে আর্টিকেলটা ভালো করে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25-26 সেশনে রিটেন অংশে, হ্যাঁ প্রথমবারের মতো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে কোশ্চেন এসেছিল। খুবই সহজ সহজ ট্রান্সফরমেশন দিয়েছিল, বাট যারা আগে থেকে পড়ে নাই, জানতো না, ক্লাস করে নাই, তারা এই অংশে কিন্তু ভুল করে এসেছে। সো এইটা আমি বলতে চাচ্ছি যে তোমার একাডেমিকের যে টপিকের সাথে অ্যাডমিশনের মিল আছে, এইগুলো খুব ভালো করে পড়ে ফেলতে হবে, এখান থেকে কোশ্চেন আসবেই। দেখো কয়টা কোশ্চেন এখান থেকে আসবে আমি দেখাচ্ছি। মডিফায়ার ভালো করে পড়তে হবে, এখান থেকে মডিফায়ার থেকে কোশ্চেন আসছে বিগত সালে, ঠিক আছে কিনা। পজিটিভ আসে নাই, বাকিগুলো থেকে কোনো কোশ্চেন আসে না। তার মানে তুমি এখানে প্রিপজিশন থেকে একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ, এইচএসসি টপিক যেগুলো মিল আছে। ধর হচ্ছে ন্যারেশন, ভয়েস থেকে একটা পাবা, ধরো হয় ভয়েস থেকে আসবে, ন্যারেশন থেকে আসবে, অনেক সময় দেখা যায় ভয়েস থেকেও এসেছে, ন্যারেশন থেকেও এসেছে। হ্যাঁ টেন্স থেকে তো একটা পাবা, তাহলে কটা? 3টা। আচ্ছা ক্লজ থেকে পাইতেও পারো, নাও পাইতে পারো। সো এখানে হচ্ছে যেমন ক্লজ হচ্ছে 25-26 সেশনে আসছে, 25-26 সেশনে একটা আসছে, ওকে। তো এটা সবসময় নাও আসে, আবার 24-25-এও আসছে এখান থেকে। সো সেই হিসেবে আমরা ধরতে পারি যে এখান থেকে তুমি একটা পাচ্ছ, ধরো 1 2 3 4টা, এইটা থেকে তুমি 2টাও পাইতে পারো, আবার একটাও পাইতে পারো। তো 4টা আমরা হচ্ছে কমই ধরি, 4 আর 1 কত? 5। আচ্ছা 5 কন্ডিশনাল সেন্টেন্স ধরলাম, প্রতিবার আসতেছে একটা, কয়টা? 6টা। আর এইখান থেকে মনে করো ধরলাম ট্রান্সফরমেশন বা এই যা হাবিজাবি যা আছে মডিফায়ার, এখান থেকে ধরলাম একটা, তাহলে কয়টা হয়ে গেল? 7টা কোশ্চেন। মনে করো তোমার 7টা কোশ্চেন কমন চলে আসছে, তো 15টার ভিতরে তোমার যদি 7টা ক্লিয়ার থাকে, তো আর হচ্ছে 5টা, হ্যাঁ আরো 5টা তুমি পাবা। সেটা কোথা থেকে পাবা জানো? ওই যে ভোকাবুলারি অংশ থেকে পাবা। এটা আমি দেখাবো তোমাদেরকে, ভোকাবুলারিটা কিভাবে পারবে সেটাও দেখাবো। সো মনে করো এখান থেকে 7টা না, আমি ধরলাম 6টাই তুমি পাইছো। আবার ভোকাবুলারি অংশ থেকে তুমি মনে করো এখান থেকে পেয়ে গেছো কয়টা? 4টা তুমি পারতেছো, যেহেতু তোমার মনে করো ইংলিশ ফার্স্ট পেপার ভালো করে পড়া আছে, তুমি পারতেছো, তাহলে 10টা পেয়ে গেছো তুমি এখান থেকে। তো তোমার 10টা পাইলে তো চান্স হয়ে গেছে, আর কি লাগে আর? হ্যাঁ এই জিনিসগুলো তো একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতি যারা নিতে চাও, এই অংশটা একটু দেখে নিতে পারো। মানে একাডেমিকের এই টপিকগুলো আছে, সো এগুলো ভেঙে ভেঙে একটু বিস্তারিত শিখে ফেলতে হবে, হ্যাঁ একটু শিখে ফেলতে হবে। আচ্ছা এরপর হচ্ছে তোমার ভোকাবুলারি অংশ থেকে দেখো সিনোনিম থেকে প্রতি বছর 2টা আসে। কয়টা আসে? 2টা আসে। স্পেলিং থেকে একটা আসে, মাস্ট, এগুলো মাস্ট আসে। ইডিয়ম অ্যান্ড ফ্রেজ অথবা ফ্রেজ হলো, এই 2টা থেকে একটা আসবে, অথবা 2টাও আসতে পারে এখানে, মানে এগুলো মাস্ট আসবে। হ্যাঁ 2 1 3 4। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মাস্ট, এটা আসবেই। মাঝে মধ্যে 2টা চলে আসে, কয়টা চলে আসে? 2টা। তার মানে মনে করো এই যে টোটাল ভোকাবুলারি যে অংশটা, এই অংশ থেকে তুমি হচ্ছে 6টা বা 5টা শিওর পাবে, একদম শিওর। হ্যাঁ এখন ভোকাবুলারি অংশটা একটু সবার জন্য হচ্ছে একটু কঠিন, কারণ সিনোনিম অ্যান্টোনিমটা অনেকে পারে না, একটু কঠিন লাগে। স্পেলিং, হ্যাঁ বানানটা ঠিকঠাক পারে না অনেকে। ফ্রেজল ভার্ব, ইডিয়ম ফ্রেজ তো অসংখ্য, কয়টা মুখস্থ করবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনও একই সেম ঝামেলা। তো আমার পরামর্শ থাকবে তোমরা হচ্ছে এখন থেকে প্রতিদিন 2টা করে হোক, যারা 27-এর আছো, 26-এর যারা আছো, এখন থেকে প্রতিদিন 5টা করে হইলেও তোমরা এই ভোকাবুলারির অংশটা একটু আগায় রাখবে, কারণ ওই সময় কিন্তু শেষ করতে পারবে না। হ্যাঁ আমি নিজেও অনেক প্যারা খাইছি হচ্ছে অ্যাডমিশনের টাইম, এত ভোকাবুলারি, এত স্পেলিং, হ্যাঁ এত ইডিয়ম ফ্রেজ, এত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, মনে করো অবস্থা খারাপ, ভাই হাই কবে পড়বো? হ্যাঁ কিন্তু সম্ভব না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। সো যারা হচ্ছে সময় আছে তারা এখন থেকে 10টা 5টা 2টা করে পড়বা। যারা 26 ব্যাচ তারা 5টা করে পড়তো, প্রতিদিন মনে করো যে 5টা 4টা করে পড়লা, বাট ধরে রাখো তুমি এটা, তাহলে দেখবা যে একাডেমিকে অ্যাডমিশনের সময় গিয়ে তোমার অনেক বোঝাটা অনেক হালকা হয়ে গিয়েছে। হ্যাঁ এই ভোকাবুলারির অংশটা এখন আমি বললাম না প্যারা খাইছিলাম, কিন্তু আমি একটু বেঁচে গেছিলাম। কি কারণে বেঁচে গেছিলাম? মানে আমি সবগুলোই পারছিলাম, আমি সবগুলো কমপ্লিট করতে পারি নাই, নোটশিট যা ছিল। বাট আমার ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুব ভালো করে পড়া ছিল। ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের প্রত্যেকটা প্যাসেজ, ওয়ার্ড মিনিং, ঠিক আছে কিনা, গ্রামার, ব্যাখ্যা, এই সমস্ত বিষয়গুলো আমার খুব ভালো করে পড়া ছিল। সো যেটা হয় সিনোনিম নর্মালি হচ্ছে তোমার টেক্সট বই থেকে আসে, ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা আছে তোমাদের এই বই থেকে আসে। সো মনে করো এখান থেকে 2টা আসছে, ওইটাও পারছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনও পারছি। ইডিয়ম ফ্রেজটা নর্মালি একটু বাইরে থেকে আসে এটা। সো
ইডিয়ম ফ্রেজটা পারছিলাম, একটু সহজ ছিল। আর স্পেলিং মূল বই থেকে আসছে, ফ্রেজাল ভার্ব আসছিল, এটা মূল বই থেকে আসছিল, মানে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসছিল। ইংলিশ ফার্স্ট পেপার অর্থাৎ টেক্সট বইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা মনে করো 26 তোমাদের তো হাতে বেশি সময় নেই, তারপরেও যে 3 মাস সময় আছে, এখনো অনেক সময়, কামব্যাক দেওয়া যায় 3 মাসে, অনেক কিছু করা যায়। আবার 27 যারা আছো, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা এখন থেকেই মানে প্লিজ এখন থেকেই ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুব ভালো করে পড়ে ফেলবা। কারণ ইংলিশ ফার্স্ট পেপার বই যদি ভালো করে না পারো, এমসিকিউ কোনো রকম কাটায় উঠতে পারলেও রিটেনে গিয়ে চরম একটা ধরা খেয়ে যাওয়া। ঠিক আছে, রিটেন পুরোটাই মনে করো যে টেক্সট বইয়ের উপরে ডিপেন্ডেন্ট, পুরোটাই টেক্সট বইয়ের উপরে ডিপেন্ডেন্ট। আমি দেখাবো কিভাবে ডিপেন্ডেন্ট সেটা। হ্যাঁ, আর বই সাজেস্ট করবো, যারা বইয়ের কোথা থেকে পড়বো না কি করবো, বই আমি সাজেস্ট করবো, আমি বই তোমাদেরকে সাজেস্ট করবো, এই বইগুলো তোমরা কিনে পড়ে ফেলবে এখন থেকে আস্তে আস্তে। হ্যাঁ, সো ইংলিশ ফার্স্ট পেপার বইটা হ্যাঁ খুব ভালো করে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পড়তে হবে, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা জানতে হবে, মূল প্যাসেজ যেটা আছে, ধরো নেলসন ম্যান্ডেলার একটা প্যাসেজ, তো এই প্যাসেজে কি ধারণা দেওয়া হয়েছে সেই একটা ধারণা, কমপ্লিট ধারণা তোমার থাকতে হবে। এটা তোমার প্যারাগ্রাফে কাজে লাগবে। সেন্টেন্স মেকিং প্রতি বছর রিটেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টা সেন্টেন্স মেকিং আসে, এটা মিস নাই। 5টা শব্দ দেয়, কি দেয়, 5টা ওয়ার্ড দেয়, দিয়ে বলে এটা দ্বারা অর্থপূর্ণ বাক্য করো। তোমার খুব নর্মাল বাক্য হোক, সমস্যা নাই, বাক্য হইলে হইছে। বাট তুমি যদি ওই 5টা ওয়ার্ডের অর্থই না জানো, সো তুমি কিভাবে হচ্ছে সেন্টেন্স মেক করবা, বাক্য তৈরি করবা, আমাকে একটু বলো, পারবা? এই জন্য ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের প্রত্যেকটা শব্দের, বিশেষ করে গুরুত্বপূর্ণ শব্দের তোমার অর্থ মিনিং জানতে হবে। জানতে পারলে এই যে রিটেনে তুমি পাস পেয়ে যাচ্ছ, পাস ইংলিশে ইজিলি পাস পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এইটা এখন তোমার হচ্ছে কোনো যে ইংলিশ হচ্ছে ফার্স্ট পেপার বইটা খুব ভালো করে পড়ায়, ভেঙে ভেঙে পড়ায়, তার কাছে তুমি পড়তে পারো, ঠিক আছে কিনা? তো অথবা আমার কাছেও পড়তে পারো, আমি জানি না অন্যরা কিভাবে পড়ায়, বাট আমি চেষ্টা করি যে প্রত্যেকটা প্যাসেজ, ওয়ার্ড, মিনিং ভেঙে ভেঙে পড়াইতে, প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে করে পড়াইতে। হ্যাঁ, এখানে পেইড ব্যাচ স্টুডেন্ট যারা আছে তারা বলতে পারবে, যেমন 26-এর নেলসন ম্যান্ডেলার যে ক্লাসটা নিলাম, ওটার উপরে কয়টা ক্লাস নিয়েছি? 6টা সম্ভবত। কেন 6টা ক্লাস? অনেকে দেখবে 1-2টা শেষ করে দেয়, আমি কিন্তু 6টা নিয়েছি, কারণ আমি যে ওই যে তোমার ফাঁকিবাজি পড়াশোনা করাইতে পারি না, ভেঙে ভেঙে পড়াইতে হয়, আমার একটু সময় লাগে, ঠিক আছে কিনা? তো এইটা তোমাকে একটু ভেঙে ভেঙে পড়তে হবে। যারা আমার কাছে পড়তে চাও ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তারা হচ্ছে আমাদের সিআইডিএম এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো, নাম্বার এখানে দেওয়া আছে, হ্যাঁ, পেজে নক দিলে হবে, নক দিতে পারো, তোমরা হচ্ছে নক দিয়ে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে কিনা? এখন এটা দরকার, মানে খুবই দরকার। আমার কাছে না পড়লে তুমি অন্য কারো কাছে পড়ো ভাই, দরকার, মানে আমার কাছে পড়ার দরকার নেই। তোমার আমার কথা শুনে ভর্তি হওয়ার দরকার নেই। বিষয়টা হচ্ছে তুমি আমার ফ্রি ক্লাস দেখবা, ইউটিউবে ফ্রি ক্লাস দেখবা, পেজে নাই ফ্রি ক্লাস, ইউটিউবে সিআরডিএম আমাদের ইউটিউব চ্যানেল, এখানে যাবা, ফার্স্ট ক্লাস প্রথম পদের ক্লাসগুলো দেখবা। তোমার যদি ভালো মনে হয় ক্লাস ভর্তি হইতে পারো, না হলে দরকার নেই। বাট তুমি অন্য কোনো টিচারের কাছে পড়লেও ইংলিশ ফার্স্ট পেপার বইটা খুব ভালো করে পড়ো। দেখো কি জন্য, এই যে রিটেন প্রিপারেশন, এইখানে এইটা বুঝতে হবে তোমাকে। রিটেন প্রিপারেশনে একদম পুরোটাই হচ্ছে তোমার কি বলে টেস্ট পেপার, মানে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের উপরে ডিপেন্ডেন্ট। কিভাবে? দেখো রিটেনে যেগুলো যে টপিকের উপরে গুরুত্ব দিতে হবে। এখন প্রথমে আছে সেন্টেন্স মেকিং, মানে এটা মিস নাই, বন্দুকের গুলি মিস হলেও এটা মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন অংশে মিস হয় না, ঠিক আছে? এটা আসবেই। ওই যে বললাম 5টা ওয়ার্ড দিবে, 5টা ওয়ার্ড দ্বারা বাক্য তৈরি করতে হবে। তো তোমার এই 5টা বাক্য শিওর ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে দিবে, মানে এর বাইরে দিবেই না, বুঝতে পারছো? ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে শিওর 100%, একদম 100% ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে দিবে। 100 বললাম, 99ও বললাম না, সে ইংলিশ ফার্স্ট পেপার বইটা পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে ইংলিশ ফার্স্ট পেপার বইটা গুরুত্বপূর্ণ, বোঝা গেল। এবার হচ্ছে এক্সপ্লানেশন হচ্ছে কোন একটা প্রবাদ বা কোন একটা লাইন তোমাকে ব্যাখ্যা করতে বলবে। যেমন 2025-26 সেশনে এবং 25-26 সেশনে একটা প্রবাদ আসছিল যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, মানে বইয়ের কভার দেখে বই জাজ করো না। এটাকে ব্যাখ্যা করতে বলতেছে ইংলিশে। কি বলতেছে? ইংলিশে ব্যাখ্যা করতে বলতেছে। তো এখন কথা হচ্ছে, ধর আরেকটা বলি, যেমন 24-25 সেশনে যেটা আসছিল সেটা হচ্ছে যে তোমার হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয় একটা আছে না? হ্যাঁ, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। এখন এই যে কথাগুলো, ইচ্ছা থাকলে উপায় হয়, বইয়ের কভার দেখে বইকে জাজ করো না, এটাকে যদি তুমি বাংলায় ব্যাখ্যা করতে বলি তুমি কিন্তু পারবা না? হ্যাঁ, একদম কুপায়ে দিবা। কিন্তু ইংলিশে দিলে কি লিখবো? বিষয়টা হচ্ছে তুমি তো বাংলায় পড়বে, বাংলাটা ইংলিশ লিখে দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার মনে করো যে লিখতে পারলে হয়, বুঝছো? একটু লিখতে ভালো করে একটু লিখতে পারলে হয়। গ্রামাটিক জাস্ট তুমি একটু খেয়াল করবা যে গ্রামারে যাতে ভুল না হয়, গ্রামাটিক্যাল কোনো ধরনের মিস্টেক বা কোনো ধরনের ভুল যাতে তোমার না হয়, এই জিনিসটা খেয়াল করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রচুর নাম্বার দেয়, তোমার জাস্ট গ্রামাটিক্যাল কোনো ভুল হচ্ছে না, এইটা একটু খেয়াল করতে হবে। এখন যারা এই যে মনে করো লিখতে পারতেছো না, তো লেখার দক্ষতাটা এখন থেকে অর্জন করতে হবে না? তুমি সিম্পল সেন্টেন্সে লিখো, কমপ্লেক্স কম্পাউন্ড তুমি পারতেছো না, তারপর সিম্পল সেন্টেন্সে লিখো, বাট ভালো করে লিখো। যারা মনে করো এরকম লিখতে পারতেছো না, তারা হচ্ছে কি করবে, এখন থেকেই প্রচুর প্র্যাকটিস করতে হবে। যে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে ফ্রি ক্লাস নিচ্ছে আমি প্রতিদিন না, সপ্তাহে 2টা করে একদম ফ্রিতে কোর্সটা তোমাদের দিয়ে দিয়েছি। রমজান মাসে ফ্রিতে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স দিয়ে দিয়েছি। ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসগুলো প্রত্যেকটা করতে হবে, যে প্র্যাকটিসগুলো দিয়ে সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে। এবং আমি বলেছি যে শুধু ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস আর আমার ক্লাসে প্র্যাকটিস করলে হবে না, তোমাদের নিয়মিত প্র্যাকটিসের একটা ধরন প্রথম ক্লাসে বলেছিলাম, সো ওইটা মাস্ট ফলো করতে হবে। তুমি একটু কষ্ট করো এখন থেকে, কষ্ট না করলে মানে তোমার কষ্ট না করলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়তে সবাই চান্স পায় না, কেন পায় না? যারা মনে করো প্রচুর কষ্ট করেছে, প্রচুর কষ্ট করেছে, মানে বিষয়টা হচ্ছে একজন মানে একজন হচ্ছে হেলায় ফেলায় চলতেছে, আর একজন মনে করো দিন রাত কষ্ট করতেছে, মানে স্বপ্নকে সামনে রেখে সে নিজের সর্বোচ্চটা দিয়ে দিচ্ছে। আল্লাহ মনে করে যে সর্বোচ্চটা দিচ্ছে তাকে দিবে, না যে হচ্ছে হেলায় ফেলায় কাটাচ্ছে তাকে দিবে? বলো, এখানে বেইনসাফ হয়ে যাবে না? অবশ্যই আল্লাহ যে চেষ্টা করতেছে তাকে দিবে। তোমাকে চেষ্টা দেখাইতে হবে আল্লাহকে, যে আল্লাহ আমি চেষ্টা করতেছি, সো আমাকে চান্স আপনি দেন। অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাও, তার মানে তোমাকে এই সিটের হকদার আগে বানতে হবে, মানে হকদার হতে হবে তোমাকে। আল্লাহ, হ্যাঁ, যে আল্লাহ আমি প্রচুর চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন তোমার উপরে তাওয়াক্কুল করে দিলাম, হ্যাঁ, তোমার উপরে আমি পুরোটাই নির্ভরশীল, তুমি হচ্ছে আমাকে একটা সিট দাও। আল্লাহ দেখবে দিবে তোমাকে। হ্যাঁ, কষ্ট করলে পাওয়া যায়, যে কষ্ট করে সে পায়, বুঝছো? এই জন্য এই কাজটা করতে হবে। এখন কোথায় ছিলাম? এখন এখানে আরেকটা 22-23 সেশনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনে ইংলিশ ফার্স্ট পেপার। দেখো ইউনিট 9 কত? ইউনিট 9 লেসন হচ্ছে 1, লেসন 1, ইউনিট 9 লেসন 1, নাম হচ্ছে দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স। পড়েছি না তোমাদের 26-এর বিগত ব্যাচগুলো যারা আছে তোমাদেরকে পড়াইছি, 27-এর এখনো পড়াইতে পারি নাই, ওই পর্যন্ত যেতে পারি নাই। সো বিষয়টা হচ্ছে এইখান থেকে একটা লাইন তুলে দিছে ফুল, বলতেছে এই লাইনটাকে ব্যাখ্যা করো রিটেনে। হ্যাঁ, একটা লাইন, সেই লাইনটা হচ্ছে এরকম যে কি জানি লাইনটা, while adolescence is a time of tremendous growth and potential, it's also a time of considerable risk. হ্যাঁ, এই লাইনটা কিন্তু তোমাদের পরিচিত কিনা জানি না, ইংলিশ ফার্স্ট পেপার বই আছে। বলতেছে এই লাইনটাকে ব্যাখ্যা করো। তাহলে তোমার এই লাইনের ব্যাখ্যা জানতে হবে না? হ্যাঁ, জানতে হবে। এক্সপ্লেনেশন পরীক্ষা এরকম ইংলিশ ফার্স্ট পেপার বইতে কোনো একটা লাইন তুলে দিয়ে বলবে এটাকে এক্সপ্লেইন করো। এখন তুমি যদি ফাঁকিবাজি স্টুডেন্ট হও, ওই যে কোনো লাইনগুলো ভালো ব্যাখ্যা করে পড়ো নাই, ভেঙে পড়ো নাই, অ্যাডমিশনে গিয়ে ধরা খাবা। অ্যাডমিশনে কি করবা? ধরা খাবে। এই জন্য ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের প্রত্যেকটা লাইনের সম্পর্কে ব্যাখ্যা ধারণা রাখতে হবে, বুঝতে পারছো? এরপরে ব্যাখ্যাটা একটু জানতে হবে, কোন বিষয় নিয়ে আমার এই লেসনে কথা হচ্ছে এটা তোমাকে জানতে হবে। খুব কঠিন না তো, জাস্ট একটু মনোযোগ দিয়ে মানে ভালোভাবে পড়লে হয় আর কি। আচ্ছা, গ্যাপ ফিলিং উইথ অ্যান্ড উইদাউট গুলো, এটা হচ্ছে আমার হচ্ছে 2019 সেশনে আমি পরীক্ষা দিয়েছিলাম, 19-20-এ। তো আমাদের সময় এই যে উইদাউট গুলো আসছিল, ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের কোনো একটা প্যাসেজ সম্পর্কে খুব সহজে একটা উইদাউট গুলো দিয়েছিল। এখন যে ব্যাচেরা মনে করো ওই প্যাসেজটা পড়ে নাই, গুরুত্বপূর্ণ প্যাসেজ অবশ্য, মানে অগুরুত্বপূর্ণ প্যাসেজ থেকে ঢাবিতে দেয় না, সো ও পড়ে নাই, সে তো মনে করো এটা পারে নাই, কিন্তু আমরা তো পেরে গেছি। উইদাউট গুলোটা সহজ ছিল। আচ্ছা, এটা পরে আসেন শর্ট প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফটা মাস প্রতি বছর আসে এবং এতে 10 মার্ক। কয় মার্ক? ইংলিশে কত বলো তো? ইংলিশ হচ্ছে 20, কিন্তু প্যারাগ্রাফে হচ্ছে তোমার 10। এটা প্রতি বছরই আসে এবং এই প্যারাগ্রাফটা তোমার ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের কোন একটা প্যাসেজের উপর ভিত্তি করে দিয়ে থাকে নরমালি। যেমন তোমার হচ্ছে ইউনিট 1 লেসন 4, ইউনিট 1 লেসন 4 সিভিক এনগেজমেন্ট আছে না তোমাদের, একটা প্যাসেজ আছে না? এই প্যাসেজে প্রথম অংশে শিক্ষার গুরুত্ব নিয়ে কথা হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনের প্যারাগ্রাফ দিয়েছে হচ্ছে যে শিক্ষা কিভাবে মানুষকে আলোকিত করে, এটাকে একটু ব্যাখ্যা করো। এখন তোমার যদি হচ্ছে না জানা থাকে যে তুমি যদি হচ্ছে ওই প্যাসেজটা না পড়ে থাকো বা ওইটার ব্যাখ্যা না জানো, তুমি বলো তো এই প্যারাগ্রাফটা কিভাবে লিখবা? তো এরকম ইংলিশ ফার্স্ট পেপার দেখবা কোন একটা প্যাসেজের উপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছে, আর তুমি শিওর থাকো যে এই প্যারাগ্রাফটা তোমার অনেকাংশেই কমন আসবে না, ঠিক আছে? ওই ফুড অ্যাডাল্টারেশন, ট্রি প্লান্টেশন, এইসব প্যারাগ্রাফ দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে তোমাকে দেখে যে তুমি নিজ থেকে কি লিখতে পারো, তুমি নিজে কতটুকু জানো এবং এই জানা জিনিসটাকে কতটুকু ইংরেজিতে লিখতে পারো, এই জিনিসটা তোমাকে যাচাই করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমার পরিচিত টপিক থেকে দিবে, বাট মনে হচ্ছে যে তোমরা এইচএসসিতে যে সকল প্যারাগ্রাফ মুখস্থ করো না 10টা 12টা করে, ওই সব থেকে একটাও আসবে না,
তো রিসেন্ট টপিকের বিভিন্ন বিষয় সম্পর্কে তোমার একটু জানা থাকতে হবে, আর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ওই প্যাসেজ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, তাহলে এই অংশে তুমি একটু ভালো করতে পারবা। ঠিক আছে, আর যেটা বললাম সবগুলো এই রিটেনের সবগুলো সেন্টেন্স মেকিং বলো, এক্সপ্লেনেশন বলো, শর্ট প্যারাগ্রাফ বলো, সব ক্ষেত্রেই কিন্তু নিজে লিখতে পারার যোগ্যতাটা থাকা বেশি প্রয়োজন। মানুষ ওই যে 92% স্টুডেন্ট ফেল করতেছে প্রতি বছর, 90% এভারেজে ফেল করতেছে, কেন করতেছে? কারণ ওই যে নিজে থেকে লিখতে পারে না। সো আমার ফ্রি হ্যান্ড রাইটিং গুলো ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, এবং যে কথাগুলো বলি এগুলো একটু করে, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা তোমরা। ঠিক আছে, এই হচ্ছে কথা। ঠিক আছে, আচ্ছা এখন 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 হচ্ছে তোমার এখানে কোর্সের বিজ্ঞাপন। আচ্ছা, আমরা যে তোমরা জানো যে প্রি অ্যাডমিশন এবং অ্যাডমিশন কোর্স একটা লঞ্চ করেছি সব থেকে সুলভ মূল্যে। নর্মালি অন্যদের কোর্স ফি 3000 4000, আমাদের হচ্ছে মাত্র 2500 টাকা। দেখো 1000 টাকা দিয়ে তুমি যদি এখন প্রি বুকিং করো তাহলে তুমি 2500 টাকায় প্রি অ্যাডমিশন দুইটা পেয়ে যাচ্ছ। অর্থাৎ টেস্ট পরীক্ষার পরে আমরা তোমাদের প্রি অ্যাডমিশন ক্লাস নিব, আর টেস্ট পরীক্ষার পরে গিয়ে তোমার হচ্ছে অ্যাডমিশনের ক্লাস কি আমরা নিয়ে নিব। ঠিক আছে, মানে একদম ফুল প্যাকেজ, প্রি অ্যাডমিশন দুইটা প্যাকেজই তোমার পেয়ে যাচ্ছ মাত্র 2500 টাকায়। মানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাবে আর কি 2500 টাকা দিয়ে। ঠিক আছে কিনা? সো আমরা চাই তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াইতে, মানে তোমাদেরকে চান্স পাওয়াইতে পারলে তো আমাদের ভালো, আমাদের সুনাম হবে। হ্যাঁ, আমরা বলতে পারবো যে আমাদের থেকে এত স্টুডেন্ট চান্স পেয়েছে, তো আমরা চাই, সর্বোচ্চ চেষ্টা করবো। হ্যাঁ, তো তোমাদেরকে জাস্ট একটু সিরিয়াস হইতে হবে, আমাদের গাইডলাইনগুলো একটু ফলো করতে হবে গাইস। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর এখন আমাদের কোর্সের নাম কিন্তু দেওয়া হচ্ছে জিরো টু ডিউ মানে বুঝো, মানে যে কিছু পারে না, জিরো একদম, তাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় দিতে চাই। হ্যাঁ, তারও একটা স্বপ্ন আছে না যে কিছু পারে না, বেসিক দুর্বল, হ্যাঁ কিছু পারতেছে না, বেসিকটা অবশ্য ক্লিয়ার করে ফেলতে হবে। সো বেসিক দুর্বল, ঠিকঠাক কিছু পারে না, তো তারও তো একটা স্বপ্ন থাকে যে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, কিন্তু যে হতাশ, পারি না ঠিকঠাক, তাকেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছিয়ে দেওয়ার। ওকে, সো সিরিয়াসলি আমাদের তোমরা গাইডলাইন ফলো করতে হবে। আর তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। মানে বিষয়টা হচ্ছে যে যদি ভালো লাগে ভর্তি হবা, জোর জবরদস্তি নাই। হ্যাঁ, এবার দেখো একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখি। দেখো বি ইউনিটের কোয়েশ্চেন, কোন ইয়ারে কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে, এই জিনিসটা জানা দরকার। কিছু তোমার টপিক আছে দেখো এখান থেকে কোয়েশ্চেনে আসে না। যেমন হচ্ছে তোমার এই অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, কোনো কোয়েশ্চেন আসে না, ওই কোনে উনি 20-21 একবার আসছিল। আর এই টপিকগুলো ডিগ্রি ট্যাগ কোয়েশ্চেন, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, নাউন, কোনো কোয়েশ্চেনই নাই, দেখছো এগুলো থেকে কোনো কোয়েশ্চেন নেই। সো এই টপিকে একটু গুরুত্ব কম দিলে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এইটাতে হচ্ছে তোমার কোনো বছরে আসে নাই, হ্যাঁ কিন্তু এবার আসতে পারে, মানে সামনের বছর আসতে পারে, সেই টপিকটা একটু পড়তে হবে, কারণ এটা তোমাদের এইচএসসির সাথে মিল আছে। তো কোনোবার আসে নাই মানে কি, এটা থেকে আসতে পারে। সো ন্যারেশন থেকে তোমার হচ্ছে 25-26 আসছে, এই দুইটাতে আসে নাই, বাট আগের সবগুলোতে আসছে, তার মানে এখান থেকে আবারও আসতে পারে, হ্যাঁ ভয়েস থেকে আসতে পারে। তারপর হচ্ছে তোমার এই আরো অনেকগুলো টপিক আছে। এবার দেখো একটা জিনিস এখানে দেখো, ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের কথা বলতেছিলাম না, 25-26, 24-25, এখানে হচ্ছে তোমার তেমন কোনো কোয়েশ্চেন আসে নাই। কিন্তু বিগত বছরগুলোতে আসছে 4টা করে, 2টা করে, 6টা, 9টা, 8টা, এভাবে 2টা বছর আসে নাই, মানে এই সামনে থেকে আবার আসতে পারে, আসতে পারে মানে আসবে, ধরে রাখো শিওর আসবে। জন্য ইংলিশ ফার্স্ট পেপার বইটা ভালো করে পড়বা, আর রিটেনে তো মাস্ট ইংলিশ ফার্স্ট পেপার বইটা। ঠিক আছে, তো এইচএসসি টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে, সামনে চলে আসতে পারে। বিগত সব বছরে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আসছে, এই 2টা সেশনে দেয় নাই, সামনে আবার দিবে। মানে ওরা হচ্ছে তোমাদেরকে একটু করে, মানে তোমাদের সাথে একটু খেলা করে, বুঝছো, কোয়েশ্চেন একটু খেলা করে, দেয় নাই আবার দিয়ে দিবে, এরকম। আচ্ছা, এখন এটা গেল কন্ডিশনাল সেন্টেন্স। দেখো কোনো কোয়েশ্চেন নেই, আগে আছে নেই, কিন্তু 25-26 গিয়ে 2টা দিয়ে দিছে, 24-25 গিয়ে একটা ছিল আর কি, মানে ইদানিং আসতেছে, তার মানে এটা আবার আসতে পারে সামনে, আবার কি করতে পারে, আসতে পারে। এই 2টা সেশনে টেন্স থেকে কোয়েশ্চেন আসে নাই, কিন্তু 22-23 আবার 3টা কোয়েশ্চেন আসছিল শুধু টেন্স থেকেই। আর টেন্স থেকে কোয়েশ্চেন আসলে একটা টেন্স থেকে আসে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে কোয়েশ্চেন আসে, পারফেক্ট টেন্স। এই যে 3টা দেখতেছো না, এই 3টার ভিতরে 2টা আসছিল প্রেজেন্ট পারফেক্ট থেকে, বুঝছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আসে। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পার্টস অফ স্পিচ, দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্টস অফ স্পিচ থেকে তোমার হচ্ছে আসছে এই 25-26 যে 3টা, এর আগে আসছে সরি এই পার্টস অফ স্পিচ থেকে 2টা, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 3টা, রাইট ফর্ম ভার্ব থেকে 1টা, 3টাই হবে। তো মোটামুটি তুমি একটা জিনিস দেখো যে এইচএসসির সাথে মিল আছে যে সকল টপিকগুলোর, এই টপিক থেকে কিন্তু আসতেছে।
এই টপিক থেকে সাবজেক্ট 3টা চলে আসছে, রাইট ফ্রম থেকে 3টা চলে আসছে। তার মানে কি এইচএসসি টপিকের সাথে মিল আছে যে সকল টপিক ওইখান থেকে তো আসতেছে। আর এগুলো কিন্তু খুব কঠিন না, একদম সহজ। এইচএসসি তে যা পড়ছো না ওইগুলাই। এই আর কি। আর পরে এই আর কি, জাস্ট এইগুলো একটু দেখবা, তোমাদের স্লাইড আমি দিয়ে দিব। আর এগুলো তো বলা হয়ে গেছে অলরেডি যে তোমার ইডিয়ম ফ্রেজ অথবা ইডিয়ম ফ্রেজ আর হচ্ছে ফ্রেজাল ভার্ব ওই পাশে সম্ভবত ইডিয়ম ফ্রেজ আর ফ্রেজাল ভার্ব এই দুইটা থেকে একটা পাবা মাস্ট, এটা তো আগেই বলেছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে দেখো 2টা আসছে, বেশি আসলে 2টা আসবে, কম আসলে 1টা আসবে, তবে মাস্ট আসবে। এর আগে দেখো 3টা আসছে, মানে 6টা আসছে, মানে ভাবা যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 6টা আসছে। স্পেলিং থেকে তো প্রতি বছর একটা থাকবে, এখানে একটা আসছিল, এটা দিতে মনে নাই। আচ্ছা, এরপরে দেখো তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে 2 দেখছো সব 2 একদম 19-20 থেকে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তো এরপর থেকে দেখো সব 2 মানে প্রতি বছর 2টা আসবেই। তো এটা আসে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে, সো এটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে। আর হচ্ছে ফিগার অফ স্পিচ যেটা আছে, ফিগার অফ স্পিচ তোমাদের এখানে পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তোমাদেরকে কিন্তু আমি অলরেডি পড়াইছি। কবিতা পড়ানোর সময় আমি ধারণা দিছি, জাস্ট ওইটুকু ধারণা থাকলেই ফিগার অফ স্পিচ থেকে দেখো প্রতি বছর একটা করে আসতেছে না, ওটা তুমি পারবা, ইজিলি পারবা। আজকের ক্লাসও কোয়েশ্চেন সলভে শেষ কোয়েশ্চেনটা সম্ভবত ফিগার অফ স্পিচ থেকে। তো ফিগার অফ স্পিচের থেকে যদি কোয়েশ্চেন আসে, তো মনে করো 90% না, 90 না বলি 80% ক্ষেত্রে অ্যান্সার হবে মেটাফোর। কি হবে? মেটাফোর। এখন মেটাফোর জিনিসটা একদম সহজ। পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তোমাদের কিন্তু আমি মেটাফোর, অক্সিমোরন, তারপর হচ্ছে সিমিলি, তারপর হচ্ছে তোমার পার্সনিফিকেশন, এগুলো পড়াইছি না? তো তোমরা পারবা, সহজে পারবা। ওকে, আচ্ছা, এখন এগুলো কেন পড়াইছি বুঝতে পারছো? দেখছো প্রতি বছর একটা করে আসতেছে। ভাই তোমরা বলতে পারো, ভাই কি পড়ান এগুলো, পড়ে কি হবে? হ্যাঁ, পরীক্ষার খাতায় পরীক্ষা দিতে যখন বসবা না, তখন মনে করো যে বুঝতে পারবা। আচ্ছা, ইংলিশ বুক লিস্ট, যে আমি কি কি বই পড়বো ভাই? আচ্ছা, প্রথমে আমি গ্রামারের ক্ষেত্রে মাস্টার লিখছি। এখন এই মাস্টার বইটা অনেক বড়, তোমরা পড়তে পারবে না, দরকার নেই। মাস্টার বইটা শুধু কোশ্চেন সলভ, বেশি কোশ্চেন সলভ করার জন্য ব্যবহার করতে পারো। জাস্ট বেশি একটু কোশ্চেন সলভ ঝালাই করে নেওয়ার জন্য মাস্টার বইটা ইউজ করতে পারো, বাট গ্রামাটিক্যাল টপিক এসব পড়ার দরকার নেই। গ্রামার প্যানাসিয়া একটা বই আছে, মানে অল্পের ভিতরে মোটামুটি সবকিছু আছে, এই বইটা পড়তে পারো, প্যানাসিয়া পাবলিকেশনের। তারপরে দ্বিতীয় হচ্ছে টেক্সট বুক, মানে ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা, এইটা পড়তে হবে। তো এইটার জন্য টেক্সট প্যানাসিয়া বইটা আবার নিতে পারো। মানে এই টেক্সট হ্যাক বইটা আমার কাছে এত ভালো লাগে নাই, তো টেক্সট বুকের জন্য টেক্সট প্যানাসিয়া বইটা নিতে পারো। এরপর ভোকাবুলারির ক্ষেত্রে একটা বই আছে, আনলকিং ভোকাবুলারি। বাজারে অনেক বই আছে, বাট আনলকিং ভোকাবুলারিতে হচ্ছে তোমার বিভিন্ন টেকনিক ইউজ করে সহজভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তুমি টেকনিকগুলো দেখলে সহজভাবে তুমি হচ্ছে ইডিয়ম ফ্রেজগুলো, ফ্রেজাল ভার্বগুলো, এগুলো মনে রাখতে পারবে আর কি। তো তোমরা এটা একটু কিনে দেখতে পারো, ভালো লাগতে পারে তোমাদের কাছে। আনলকিং ভোকাবুলারি বইটা একটু দেখতে পারো। আর প্রিপোজিশনটা আনলকিং ভোকাবুলারি বইতে আছে, তারপরে যদি আরো একটু ভালো করে পড়তে চাও তাহলে তোমরা নিতে পারো এটা, যে কি প্রিপোজিশন ফর একাডেমিক অ্যান্ড ভার্সিটি এক্সামস। নর্মালি বইগুলো তুমি সবই মনে করো অনলাইনে পাবা, রকমারি বা অন্যান্য প্ল্যাটফর্মে তুমি পাবা। যদি তোমার এলাকায় না থাকে তাহলে অর্ডার দিয়ে কিনে নিবে আর কি। আর বৈশাখীটা কি জিনিস, সেটা হচ্ছে রিটেনের জন্য, রিটেনের প্রস্তুতির জন্য তুমি বৈশাখী যে বইটা আছে, এই বইটা হচ্ছে তোমার ভালো, সম্ভবত প্যারাগনের। তো এই বইটা দেখে তোমরা টপিকগুলো একটু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর প্রশ্ন ব্যাংক দিয়েছি 7 নম্বরে। প্রশ্ন ব্যাংক, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিট প্রশ্ন ব্যাংক অবশ্যই তোমার কাছে থাকতে হবে। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে চাও, কিংবা মেডিকেল কিংবা বুয়েট, তুমি যেটারই স্টুডেন্ট হতে চাও, তোমার অবশ্যই তোমার কাছে একটা প্রশ্ন ব্যাংক থাকতে হবে, মাস্ট। কারণ প্রশ্ন ব্যাংক না থাকলে তুমি বুঝবা কি করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বা বুয়েটে কোথা থেকে কোয়েশ্চেন আসতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত কমপক্ষে 5 থেকে 7 বছরের কোয়েশ্চেন সলভ করে ফেলতে হবে, আরো বেশি। 5 থেকে 10 বছরের কোয়েশ্চেন সলভ করে ফেলতে হবে। এটা করলে যেটা হবে, তুমি বুঝতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি ধরনের কোয়েশ্চেন করে, কি ট্রিক খাটায়, হ্যাঁ, আমার কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, আমি কিভাবে সলভ করব। হ্যাঁ, এইগুলো বোঝার জন্য তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো বেশি সলভ করতে হবে, খুবই দরকার। আমি আজকে সলভ করবো তোমাদের 25-26 যে কিভাবে হচ্ছে তোমার করতে হয়, সলভ করতে হয় প্রশ্ন। তো প্রশ্ন ব্যাংকটা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন সলভ করলেই তুমি ধরতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন টাইপ কোশ্চেন আসতেছে। তো আমারও আসলে এইচএসসি থেকে কেমন ভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত, ঠিক আছে কিনা, প্রশ্ন ব্যাংকটা দেখলেই তুমি বুঝতে পারবা। এটা জাস্ট একটু 3-4 বছরের কোশ্চেন সলভ করলে বুঝতে পারবা। আচ্ছা, এবার হচ্ছে এমসিকিউ প্রস্তুতি যেভাবে নেব। কথা হচ্ছে এমসিকিউ প্রস্তুতিটা আমি কিভাবে নেব।
তো এটা হচ্ছে বাংলার ক্ষেত্রেও সেম। বাংলা তোমার যদি গদ্য পদ্য, আমি তোমাদের বারবার বলি যে আমার কাছে যে সাজেশন তাই আমি তাকে বলি যে বাংলা কবিতাগুলো একটু মুখস্থ করে ফেলো। তোমার যদি বাংলায় গদ্য পদ্য, তোমাদেরকে আগামী হচ্ছে কত তারিখ, 12 তারিখ তোমাদের বাংলার গাইডলাইন ক্লাস আছে। তো গদ্য পদ্য যদি তোমার মুখস্থ থাকে, মুখস্থ না, খুব ভালো করে পড়া থাকে, তাহলে মনে করো তুমি 5টা কোয়েশ্চেন ইজিলি পারবা, ইজিলি 5টা থেকে 6টা কোয়েশ্চেন ইজিলি পারবা। এখন বাকিগুলো বিভিন্ন জায়গা থেকে আসবে, মুখস্থ জায়গা, ভোকাবুলারি অংশ থেকে আসবে, তারপর হচ্ছে তোমার গ্রামার অংশ থেকে আসবে। গ্রামের ক্ষেত্রেও সেম, তোমাদের বাংলা যে আছে সে তোমাদেরকে, বাংলার ইনস্ট্রাক্টর মেন্টর যে আছে সে তোমাদেরকে বিস্তারিত গাইডলাইন দিবে। আমি চাইলেও দিতে পারবো, বাট আজকে ক্লাসে সম্ভব নয়, কারণ আমি ইংলিশটা দিয়ে শেষ করতে পারবো না হয়তো। আচ্ছা, এবার দেখো বিষয়ভিত্তিক গ্রামার প্র্যাকটিস। হ্যাঁ, বিষয়ভিত্তিক, তাহলে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখিয়েছি। তো যে সকল টপিক থেকে প্রায় কোয়েশ্চেন আসতেছে বা বিগত 2-3 বছরে আসতেছে, ওইটা খুব ভালো করে ফেলতে হবে, কারণ ওইটা থেকে আসতেছে মানে কি সামনের বছর আসতে পারে। এবার হচ্ছে অপশন বাদ দেওয়া শেখা। তুমি যখন প্র্যাকটিসটা করবা, কিভাবে করবা, অপশন বাদ, মানে বাদ দিয়ে দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। বিষয়টা হচ্ছে একটা এমসিকিউ এর 4টা অপশন থাকে, 4টা অপশনের ভিতরে একটা থেকে সঠিক, বাকি 3টা থেকে বেঠিক। এই যে বাকি তোমরা যেটা করো যে সঠিকটা দেখে চলে যাও, বাকি 3টা যে কেন বেঠিক হলো, কেন সঠিক নয়, এইটা তোমরা আর বুঝতে চাও না। এইটা খুব বড় একটা ভুল। বাকি 3টা কেন ভুল, ওইটা তোমাকে আগে জানতে হবে। কোনটা সঠিক ওইটা জানার দরকার নেই, বাকি 3টা কেন ভুল হলো এইটা তোমাকে মাস্ট জানতে হবে, মাস্ট। ঠিক আছে, আমি আজকের ক্লাসেও তোমাদের পড়াবো যে কেন বাকি 3টা ভুল হয়েছে। এইভাবেই কোয়েশ্চেন সলভ করতে হয়। কোয়েশ্চেন সলভ করানোর সময় দেখাই দেবো, হয়তো সবগুলো পারবো না, যতগুলো পারি দেখাবো যে এটা কেন ভুল, এটা কেন হবে না। সো বিষয়টা হচ্ছে দেখো, বাকি 3টা যে ভুল, ওই ভুল থেকে মনে করো সামনের বছর কোয়েশ্চেন চলে আসতেছে, মানে ওই টপিক থেকে আর কি আসতে পারে। সো এই জন্য আর কি। আর কেন ভুল হচ্ছে বাকি 3টা, এইটার প্র্যাকটিস যে করবে তার মনে করো যে একদম ঝালাই হয়ে যাবে সবকিছু। দেখো, ঢাবির বিগত কয়েক বছরের প্রশ্ন বিশ্লেষণ সহ সলভ করা, হ্যাঁ এটা আগে বলা হয়ে গেছে। 5 থেকে 10 বছরের কোয়েশ্চেন সব সলভ করে ফেলতে হবে, একদম সব, এখানে বা মিস নাই, কোনো বাদ দেওয়া যাবে না। কারণ এইটা করলে তুমি হচ্ছে মানে খুব ভালো একটা ধারণা হয়ে যাবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন সম্পর্কে। সো তোমাকে কোনরূপ হচ্ছে মনে করো যে তোমার সাথে খেলতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এরপর দেখো টেক্সট বুকের ভালো করে পড়া, এটা নিয়ে অনেক বিস্তারিত কথা বলছি। টেক্সট বুকটা আল্লাহর রাস্তায় ভালো করে পড়তে হবে, যে ভালো পড়ায় তার কাছে পড়ো অথবা আমার কাছে পড়তে পারো, ঠিক আছে কিনা, এই হচ্ছে কথা। এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, মুখস্থ করার টেকনিক। এটা একটু বলে রাখি, মেমোরাইজিং তো অনেক জিনিস, যেমন তোমাদেরকে আমি বললাম যে প্রতিদিন অ্যাটলিস্ট 5টা করে ভোকাবুলারি মুখস্থ করো। এখন এটা তো কঠিন। দেখো আমার অ্যাডমিশনের টাইমে আমি যেটা করতাম, জায়গায় বসে 10টা সিনোনিম অ্যান্টোনিম, 10টা হচ্ছে তোমার ফ্রেজাল ভার্ব, ইডিয়াম ফ্রেজ, ঠিক আছে কিনা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা সো টাফ, পারবা না, তোমার মোটিভেশন থাকবে না, মানে তুমি বিরক্ত হয়ে যাবা। তো আমি যেটা করতাম, বাসায় ক্যালেন্ডার থাকে না, ক্যালেন্ডারের পিছনের অংশ তো সাদা, ওইটাকে কস্টেপ লাগাইতাম, যে বড় বড় কস্টেপ যেটা মোটা, ওইটা লাগাই চার দেয়ালে 4টা ঝুলাই রাখছিলাম অ্যাডমিশনের টাইমে। সামনে একটা, এটাতে একটা, পিছনে একটা, 4 দেয়ালে 4টা ঝুলাই রাখছি, ঠিক আছে। এবং আমরা আমাদের রুমে ছিলাম 4 জন, অ্যাডমিশনের টাইমে 4 জন ছিলাম। তো এই 4 জন মনে করে এক একজনের এক একটা দায়িত্ব। কারণ আমার দায়িত্ব ছিল প্রতিদিন হচ্ছে 10টা ভোকাবুলারি লেখা, আরেকজনের দায়িত্ব ছিল 10টা প্রিপোজিশন লেখা, আরেকজনের ছিল 10টা ফ্রেজাল ভার্ব লেখা, আরেকজনের ছিল 10টা ইডিয়ম ফ্রেজ লেখা। এখন যেটা করতাম, ধরো রুমে ঢুকতে গিয়ে সামনে পড়লে একবার পড়ে নিতাম, একবার পড়তাম, মুখস্থ করতাম না। আবার হচ্ছে ভাত খাইতে খাইতে দেখতাম যে কি কি লেখা আছে, এটা একবার করে পড়তাম। তারপর মনে করে পড়তে পড়তে অনেক সময় হয় না যে পড়তে পড়তে থেমে যাই, তা আমরা পড়তে পড়তে থামতাম না, পড়তে পড়তে থেমে মনে করো দেয়ালের দিকে তাকাই, একবার করে রিডিং দিতাম। মানে যাই করতাম মোটামুটি যতটুকু অবসর পাইতাম, দিনে তো 16-17 ঘন্টা করে পড়তে হইতো, তো অবসর তো পাওয়া যায় না, ঘুমানোরই টাইম নাই। সো মানে যতটুকু সময় পাইতাম, ঠিক আছে কিনা, ততটুকু সময় মনে করো যে এই হচ্ছে আমরা এগুলো দেখতাম। এবং হচ্ছে সকালে উঠেই মনে করো 4টা একবার পড়তাম, ঠিক আছে। তারপর দুপুরে আর একবার দেখতাম, বিকালে আর একবার দেখতাম, সন্ধ্যায় আর একবার, রাতে আর একবার, ঘুমাতে যাওয়ার একবার, মানে প্রচুর, মানে দিনে দেখা যাবে যে অনেকবার দেখা হয়ে গেছে। তো দিনে যখন একটা জিনিস তুমি বারবার দেখবা, বারবার পড়বা, ওটা তখন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, মানে কষ্ট, প্যারা লাগবে না, মানে ইজিলি মুখস্থ হয়ে যাবে আর কি, তোমার কাছে প্যারা মনে হবে না। মানে জায়গায় বসে মুখস্থ করতে যে কষ্টটা হয় ওইটা তখন আর হবে না। তো তোমরা বাসায় ওটা করতে পারো, ঠিক আছে। তোমরা বাসাও চাইলে হচ্ছে তুমি তো 4টা-5টা করে করবে, একটা হইলেই হবে, একটা বাসায় একটা ঝোলানো থাকলে, ধরো 3টা ভোকাবুলারি থাকলো, 2টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, 3টা হচ্ছে ফ্রেজাল ভার্ব, আর মনে করো 4টা ইডিয়ম ফ্রেজ থাকলো। প্রতিদিন যতবার তোমার সামনে আসবে ততবার একবার করে দেখবা, ইচ্ছা করে দেখবা, অনিচ্ছায় দেখবা, দেখতে দেখতে মনে করো তোমার কাইন্ড অফ মুখস্থ হয়ে যাবে। এরপরে তুমি চাইলে ঘুমানো যাওয়ার আগে একবার করে একটু
দেখলা, ভালো করে দেখলা, মুখস্থ করার চেষ্টা করলে, এটা করলে মনে করো যে তোমার ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো একটু ক্লিয়ার হলো। এমসিকিউ প্রস্তুতি যেভাবে নিতে হবে। আচ্ছা রিটেন অংশ কি করবো, রিটেন এগুলো আগে বলা শেষ, জাস্ট একটু সামারাইজ করে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে টেক্সট বুকের গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দিয়ে বাক্য তৈরি করা। মানে বাক্য তৈরি তুমি না করলেও অ্যাটলিস্ট ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে যতগুলো ভোকাবুলারি আছে প্যাসেজ পড়ার সময় সবগুলোর অর্থ তুমি জেনে রাখবে অ্যাটলিস্ট, তাহলে তুমি বাক্য যেভাবে তৈরি করতে পারবা। যেমন ধরো তোমার হচ্ছে 25-26 না 24 সেশনে একটা ভোকাবুলারি আসছে কি, এই যে সেদিন সীমা নাকি না কোয়েশ্চেন করছিল মনে হয় পেট ব্যাচের ক্লাসে, বা এই ভায়োলেশন আর ভায়োলেট নাকি এরকম দুইটা ওয়ার্ড ছিল, এটা প্যাচ লেগে যাচ্ছে। সো বিস্তারিত বোঝাইছিলাম তোমাকে। তো এই ভায়োলেশন থেকে একটা কোয়েশ্চেন আসছিল, আচ্ছা কোয়েশ্চেন আমি পরে দেখি, ভায়োলেশন, ঠিক আছে। তো এই ভায়োলেশন থেকে আসছে। আবার মনে করো আরেকটা একদম সহজ, অ্যাপ্রিশিয়েট, ইংলিশ ফার্স্ট পেপারে প্রচুর আছে এই অ্যাপ্রিশিয়েটটা। অ্যাপ্রিশিয়েট মানে কি, এটার অর্থ হয় মূল্যায়ন করা হয়, আবার প্রশংসা করা হয়। সো তুমি জাস্ট এটা তোমার দিছে, তুমি মনে করো একটা বাক্য তৈরি করলা যে হি অ্যাপ্রিশিয়েটেড মি, হয়ে গেল তোমার বাক্য, তোমার নাম্বার দিবে, সমস্যা নাই, সে আমাকে প্রশংসা করলো, হি অ্যাপ্রিশিয়েটেড মি, শেষ। এটা আর কি। এবার দেখো সাম্প্রতিক বিষয়ের উপর, তো এই ভোকাবুলারি মিনিং জানা থাকলে তুমি ইজিলি দেখা যাবে যে বাক্য তৈরি করতে হবে। সো একটু স্ট্যান্ডার্ড বাক্য তৈরি করার চেষ্টা করবা। আর সাম্প্রতিক বিষয়ের উপর প্যারাগ্রাফ শিখে ফেলতে হবে। সাম্প্রতিক যত জিনিস আছে এই বিষয় সম্পর্কে একটা বাংলায় ধারণা রাখতে হবে, যাতে ইংলিশে প্যারাগ্রাফ আসলে তুমি কিছু না কিছু লিখতে পারো, কারণ প্যারাগ্রাফে কিন্তু রিটেনে 10 মার্ক। হ্যাঁ, আর ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যাসেজগুলো আছে ওইগুলোর একটা জিস্ট যদি তোমার জানা থাকে, প্রত্যেকটা প্যাসেজের মানে মূল অংশটা জানা থাকলে তুমি হচ্ছে এই প্যারাগ্রাফ অংশে ভালো করতে পারবা। আচ্ছা, টেক্সট বুকের গুরুত্বপূর্ণ গল্প কবিতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকা, এটা আগেও বলা শেষ। হ্যাঁ, একটা ধারণা তোমার থাকতে হবে। আচ্ছা গেল, এটা আগে বলা শেষ, আর না বলি। টেক্সট বুকের গুরুত্বপূর্ণ উক্তি ও লাইনের ব্যাখ্যা জানা, এইখানে এটা মানে হচ্ছে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা জানা। এক কথায় টেক্সট বুকের প্যাসেজ আছে না, প্রত্যেকটা লাইনের মোটামুটি একটা ব্যাখ্যা তোমার জানা থাকতে হবে। সো এটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করি সর্বোচ্চ ক্লাসে, ঠিক আছে। তো যারা ক্লাস করো নিয়মিত তাদের জানার কথা। দ্রুত নির্ভুলভাবে লেখা প্র্যাকটিস করা। রিটেন অংশ, রিটেন মানেই লেখা প্র্যাকটিস করতে হবে। রিটেনে ভালো করতে গেলে অবশ্যই তোমার আগে থেকে রিটেন লেখার প্র্যাকটিসটা করতে হবে। তো আমরা যে প্রি অ্যাডমিশন কোর্সটা আনছি, এই কোর্সে হচ্ছে আমরা তোমাদের রিটেন এক্সাম নিব, প্রচুর রিটেন এক্সাম নিব, এবং এগুলো আমরা হচ্ছে গ্রস চেক করবো, একেবারে ধরে ধরে চেক করবো, যে ভুলগুলো হবে ওইগুলো আবার দেখাই দিব, সমস্যা নাই, ঠিক আছে। সো রিটেন এমসিকিউ উভয়টাই মনে করে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে ইনশাল্লাহ, আশা করি। চেষ্টা করবো আমরা একাডেমিক প্রি অ্যাডমিশন অ্যাডমিশন উভয়, নর্মালি অ্যাডমিশনেরটাই, ঠিক আছে। অভিযাত্রী নিয়ে কথা, অভিযাত্রী বইটা পড়ো, অভিযাত্রী বই আমি সাজেস্ট করি সবসময়, অভিযাত্রী বইটা অনেক ভালো। অভিযাত্রী শুধু মনে করি অ্যাডমিশন না, এটা চাকরির পরীক্ষার জন্য পড়া। রুহা মুস্তারি আমাদের মাদ্রাসা উপন্যাস নিয়ে আমরা কি পড়তে হবে, না থাকলেও পড়তে হবে। হ্যাঁ, না থাকলেও পড়তে হবে। হ্যাঁ, আমাদের সময় যেটা হয়েছিল, অনেকে মাদ্রাসা স্টুডেন্ট ছিল, তারা তো আগে পড়ে নাই, তো তারা কি করছে জানো, উপন্যাসের নাটক কি মানে তোমার প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়া লাগে না, তুমি একবার রিডিং দিলেই, একবার রিডিং, যেমন আমি হচ্ছে কি করছি, একবার রিডিং দিছিলাম অ্যাডমিশনের আগে, নাটক আর যে হচ্ছে তোমার উপন্যাসটা ছিল, একবার রিডিং দিছি। তো ওইখান থেকে আমাদের সেশনে 3টা কোয়েশ্চেন আসছিল, নাটক আর হচ্ছে তোমার উপন্যাস থেকে 3টা আমি পারছি, একবার রিডিংই পারছি। তো তোমার হচ্ছে একবার রিডিং দিলে তুমি বুঝতে পারবা যে কোন জায়গায় কি হয়েছে, কার সাথে কি ঘটছে না ঘটছে। হ্যাঁ, ওইগুলোই অ্যান্সার করতে পারবা তুমি সহজভাবে, ঠিক আছে, বুঝতে পারছো। না, হতাশ হওয়ার কারণ নেই। তুমি যদি এখন থেকে একটু চেষ্টা করো, তুমি এইচএসসি 27 হও বা 26 হও, তুমি চাইলে আমাদের কোর্সে তুমি 26 হও কিংবা 27 হও, তুমি চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। মানে তুমি অনেক আগে 27 যারা আসো, এদের তো প্রচুর সময়, মনে করো তুমি অনেক আগে থাকবা। আর 26 যারা আসো, তোমাদের আমরা এখন যেটা করবো যে খুব বেশি চাপ দিব না, যে 30টা ক্লাস নিব টেস্ট পরীক্ষার পর। এখানে হচ্ছে তোমার একাডেমিকের সাথে অ্যাডমিশনের যে বিষয়গুলো মিল আছে ওইটা শেখাই দিব, আর ভিতটা একটু মজবুত করাই দিব। মানে তোমার ধরো ইংলিশে তোমার একটু দুর্বল, তার মানে ইংলিশে তোমার বেসিক ক্লাসগুলো আমরা এখানে নিয়ে নেবো, ঠিক আছে কিনা। তো যেটা আবার অ্যাডমিশনের সময় গিয়ে নিব না। তোমার ভিতটা এখন একটু মজবুত থাকলে অ্যাডমিশনের সময়ে যে প্রত্যেকটা জিনিস ইন ডেপথ গভীরভাবে পড়তে হবে, ওইটা তুমি সহজে বুঝতে পারবা। এই হচ্ছে মেন কথা। হ্যাঁ, এই জন্য আর কি প্রি অ্যাডমিশনটা আনা, যাতে বেসিকটা এখন তোমাদের একটু ক্লিয়ার করে দেওয়া যায়। হ্যাঁ, জুম নিলে ভালো হয়, জুমেই ক্লাস নেওয়া হবে, অ্যাডমিশনের ক্লাস জুমেই হবে। আচ্ছা, এবার আসো, এবার আর মনে হয় কিছু নাই। কোর্সে তোমার বিজ্ঞপ্তি আসতেছে, কোর্স তোমার কি বলে কোর্সের বিজ্ঞপ্তি। তো এই যে 2500 টাকায় 1000 টাকা দিয়ে এখন তোমরা চাইলে 2500 টাকা একবারে দেওয়া কষ্টের জন্য 1000 টাকা প্রি বুকিং রাখছি আমরা, যে 1000 টাকা এখন দাও, পরে গিয়ে তুমি 3-4 মাস পরে গিয়ে 1500 টাকা দিয়ে তখন ফুল অ্যাডমিশনটা নিয়ে নিও। এখন 1000 টাকাতে প্রি বুকিং করলে তুমি অ্যাডমিশনটা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছ, আর অ্যাডমিশন তো পাবাই তুমি বোর্ড পরীক্ষার পরে,
ঠিক আছে, প্রায় 27 ব্যাচের জন্য কি এই কোর্স, হ্যাঁ 27 ব্যাচের জন্য এই কোর্স বলতে 27 ব্যাচের যারা আছে তোমরাও এই কোর্সে ভর্তি হতে পারো। তাহলে হচ্ছে যে তোমার অ্যাডমিশনের সব টপিক সম্পর্কে একটা ধারণা হয়ে যাচ্ছে। তুমি মনে করো জাস্ট ক্লাসটা, তুমি যদি জাস্ট লাইভ ক্লাসটাও করো, বাসায় পড়ার দরকার নেই, তুমি লাইভ ক্লাসটাও যদি নিয়মিত করো আর বাসায় যদি একটু দেখো, তাহলে মনে করো যে তোমার অনেক কিছু আগে থেকে ক্লিয়ার থাকতেছে। তো অনেক থেকে আগে ক্লিয়ার থাকা ভালো না, অনেক কিছু আগে থেকে ক্লিয়ার থাকা। তুমি মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে করো 3 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, তো তুমি 3 লাখ, তো সবাই মনে করো যে 27 থেকে অ্যাডমিশনের পড়া শুরু করে না, তুমি পড়তেছো, তার মানে কি অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা, তাই না? এই জিনিসটা। আচ্ছা এখন আমরা হচ্ছে কোয়েশ্চেন সলভ করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন কিন্তু চলে আসছে 25-26 সেশনে। আমরা দেখো একটু সলভ করি কোয়েশ্চেনটা। দেখো এটা কে পারে না বলো তো? এটা তোমাদের আমি কতবার করে কন্ডিশনাল সেন্টেন্স, রাইট ফ্রম ভার্বে পড়াইছি, ফ্রি হ্যান্ড রাইটিং এ পড়াবো, এরপর হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্সে পড়াইছি, হাজার জায়গায় পড়াইছি। তো এটা কে পারবে না? দেখি কে পারে না, একটু দেখি হাত তোলো। এটা সবার পারতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স সবাই জানো, জিরো কন্ডিশনালটা আসে না। সো ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, মানে কন্ডিশন পার্টটা 2টা পার্ট থাকে, একটা হচ্ছে কন্ডিশন পার্ট আর একটা হচ্ছে তোমার রেজাল্ট পার্ট। কি পার্ট? রেজাল্ট পার্ট, তাই না? রেজাল্ট পার্ট থাকে কন্ডিশনাল সেন্টেন্সে 2টা পার্ট, মানে ইফ যে সেন্টেন্সে থাকবে ওটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স 2টা পার্ট থাকে, একটা হচ্ছে কন্ডিশন পার্ট, ইফ যে অংশ থাকে এটা হচ্ছে কন্ডিশন পার্ট, আর ইফের বাইরে যে অংশটা থাকে ওটা হচ্ছে তোমার রেজাল্ট পার্ট। ঠিক আছে, তো কন্ডিশনাল ধরো ফার্স্ট কন্ডিশনাল, কত? ফার্স্ট কন্ডিশনাল কি, যদি তোমার কি থাকে, তোমার হচ্ছে কন্ডিশন পার্টে যদি ভার্বের 1 নম্বর ফর্ম থাকে, তার মানে ওটা ফার্স্ট কন্ডিশনাল। হ্যাঁ, তো রেজাল্ট পার্টে কি হয়? উইল হয়। আচ্ছা, উইল হয়, আমি বোঝাবো, আরো আছে। সেকেন্ড কন্ডিশনালে কি? সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে কন্ডিশন পার্টে যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে রেজাল্ট পার্ট হচ্ছে উইলের পাস্ট ফর্ম উড হয়, তাই না? উড হয়, জাস্ট একবার করে বলছি, এগুলো তোমরা অনেকে জানো। তারপর হচ্ছে থার্ড কন্ডিশনাল কি? থার্ড কন্ডিশনাল হচ্ছে যদি কন্ডিশন পার্টে তোমার হ্যাড প্লাস ভি3 থাকে, মানে যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে কন্ডিশন পার্টটা, তাহলে রেজাল্ট পার্টে হয় উড হ্যাভ। কি হয়? উড হ্যাভ হয়। কি হয়? উড হ্যাভ হয়, এই তো। হ্যাঁ, সো কন্ডিশন পার্ট মানে এই দেখো, এই যে ইফ যুক্ত অংশ, এটা কন্ডিশন পার্ট না? এটা কি কন্ডিশন পার্ট? এই অংশ দেখো হ্যাড প্লাস ভি3 আছে, তার মানে এটা থার্ড কন্ডিশনাল। এটা কোন কন্ডিশনাল? এই যে এটা থার্ড কন্ডিশনাল, তার মানে আমার রেজাল্ট পার্টে কি হবে? উড হ্যাভ হবে। আমার অ্যান্সার হচ্ছে এটা, উড হ্যাভ। বুঝতে পারছো? তো এগুলো তো আমি অর্থ সহ বিস্তারিত পড়াই, এখানে তো আর সব বিস্তারিত পড়ানো সম্ভব না অর্থ সহ, জাস্ট মূল জিনিসটা একটু বুঝিয়ে দিলাম। এই তো পারতেছো, সবাই সি করতেছে, গুড। আচ্ছা, এখন এই রেজাল্ট পার্ট আরো হতে পারে, সেটা ক্যান হতে পারে, কি হতে পারে? ক্যান হতে পারে, মে হতে পারে। এখন একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে মডাল ভার্ব আছে না? মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, ওড টু, হ্যাজ টু। এই মডাল ভার্বের ভিতরে যেগুলোর ভার্বের 2 নম্বর ফর্ম হয়, সেইটা তোমার কন্ডিশনালের রেজাল্ট পার্ট, সেইগুলো কন্ডিশনালের রেজাল্ট পার্টে বসে। যেমন উইলের পাস্ট ফর্ম আছে, উইলের ভি2 কি? উড, তো উইলের ভি2 হয়। ক্যানের ভি2 হয় না? কুড হয়। আচ্ছা, মেয়ের ভি2 হয়, মাইট হয় না? তো যে এইগুলোর উঠায়, এখন তুই বলতো শ্যাল, শুড তো আছে, এই শ্যালের পাস্ট ফর্ম কিন্তু শুড নয়, ঠিক আছে? তাই তো শুডটা শ্যালটা কিন্তু এখন হবে না। তার মানে তোমার কন্ডিশনাল সেন্টেন্সে রেজাল্ট পার্টে উইল হতে পারে, ক্যান হতে পারে, মে হতে পারে। ইন দ্য সেম ওয়ে উইলের পাস্ট ফর্ম কুড হবে, কুড হবে, মাইট হতে পারে। এখানেও সেম, উড হ্যাভ হতে পারে, কুড হ্যাভ হতে পারে, মাইট হ্যাভ হতে পারে। ঘুম লেগে গেছে গা? হ্যাঁ, আমার তো ঘুম লাগতেছে না, তোমাদের ক্লাস নিচ্ছে যে। হ্যাঁ, কন্ডিশন বিষয়টা বুঝতে পারছো? সহজ জিনিস কিন্তু, একদম জাস্ট এই স্ট্রাকচারটা একটু মনে রাখলে হবে। আমার এইখানে যেটা বললাম, এই যে ইফ যুক্ত অংশ, তার মানে এটা আমার কন্ডিশন পার্ট এই যে হ্যাড প্লাস ভি3 আছে, মানে হ্যাড প্লাস ভি3 মানে কি? এই যে থার্ড কন্ডিশনাল হ্যাড প্লাস ভি3 অর্থাৎ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তার মানে আমার এখানে হবে কি? উড হ্যাভ হবে। এই যে উড হ্যাভ হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার লিখে জানো না? অনেকে আবার নতুন থাকতে পারে যে আমার ওই ক্লাস করে নাই তো পেইড বেসে, সো হতে পারে যে বুঝতে পারে নাই। না, শ্যালের 2 নম্বর ফর্ম শুড নয়, ঠিক আছে? ওকে, এই জিনিসটা, এটা অনেকের ভুল ধারণা। শুডকে পাস্ট করতে গেলে শুডের পরে হ্যাভ লাগাইতে হয়, তখন সেটা পাস্ট মিনিং দেয়। আচ্ছা দেখো, এবার বলতেছে, দেখো কি বলতেছে, শি ড্যাশ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। হ্যাঁ, এটা তুমি ইংলিশ ফার্স্ট ইয়ার বইটা পড়লেও এটা পেয়ে যাবে অনেক ক্ষেত্রে। বলছে শি লিন ড্যাশ দ্য ওয়াল, কি? গ্যাসপিং ব্রেথ। আচ্ছা, যাই হোক, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা জানতে হবে, সেটা হচ্ছে লিন। এই যে লিন, লিন, AGAINST, লিনস্ট, আগেনস্ট বা অন, দুইটাই বসতে পারে। লিন আগেনস্ট বা অন মানে হচ্ছে কোনো কিছুর সাথে হেলান দেওয়া, যেমন এখানে অর্থ হবে শি লিনড
আমি ধরো দিলাম এখানে অন, কি দিলাম অন, সে লিন্ড অন দ্য ওয়াল, সে দেয়ালে, ওয়াল মানে কি দেয়াল, তার মানে কি অর্থ হবে, সে দেয়ালে হেলান দিল। তাহলে হেলান দেওয়া অর্থে আমরা হচ্ছে লিনের পরে অন ব্যবহার করতে পারি, আগেন্স্ট ব্যবহার করতে পারি, বাই ব্যবহার করতে পারি না, সো এটা ভুল। ঠিক আছে, এখানে অন আছে তার মানে এটা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখানে এগেন্স্ট আছে তার মানে এটাও হওয়ার সম্ভাবনা আছে, এখানে অন আছে মানে এটাও হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে পরেরটা একটু দেখতে হবে, কি বলছে, গ্যাসপিং, গ্যাস ফর, এই দেখো জিএসপি, গ্যাস, এরপরে ফর বসে, গ্যাস ফর শব্দের অর্থ হচ্ছে হাঁপানো, কি হাঁপানো। তো গ্যাসপিং মানে হাঁপিয়ে, ফর ব্রেথ মানে শ্বাস, শ্বাস শ্বাস নেওয়ার জন্য হাঁপিয়ে এসে হচ্ছে দেয়ালে কি করলো, হেলান দিল। মানে হচ্ছে দেখো আমরা যখন দৌড়াদৌড়ি করি বেশি, তখন দেখো না আমরা হাঁপাই, এভাবে শ্বাস নিয়ে না, এটাকে বলে গ্যাসপিং ফর ব্রেথ, মানে গ্যাস ফর ব্রেথ শব্দের অর্থ হচ্ছে এভাবে হাঁপিয়ে হাঁপিয়ে শ্বাস নেওয়া। ঠিক আছে, গ্যাস ফর ব্রেথ। তো এখানে এই জিনিসটা হয়েছে যে সে দেয়াল, সে হচ্ছে হাঁপিয়ে, কি হাঁপিয়ে, হ্যাঁ হাঁপিয়ে শ্বাস নেওয়ার জন্য দেয়ালে হেলান দিল। দেয়ালে হেলান দিয়ে এভাবে শ্বাস নেওয়ার জন্য, মানে দেয়ালে হেলান দিয়ে এভাবে শ্বাস নেওয়া, মানে এভাবে শ্বাস নেওয়ার জন্য সে দেয়ালে হেলান দিল আর কি। ঠিক আছে, এই জিনিসটা এখানে বোঝাতে চাইছে। তাহলে আমাদের এখন দেখো তো কোনটা হতে পারে আমাদের, হ্যাঁ আমাদের এইটা হবে না, ডি নম্বর হবে না। কেন হবে না বলো তো, কারণ এখানে আপন আছে, গ্যাসপের পরে আপন হয় না, কি হয়, ফর হয়, ফর। তার মানে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, এটা সঠিক অ্যান্সার। গ্যাসপের পরে ফরমও হয় না, ফর হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমার পরটা বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে সেন্টেন্স কারেকশন, এটা প্রতি বছর একটা আসে সেন্টেন্স, মানে 3-4টা সেন্টেন্স দেয়, বাক্য দেয়, দিয়ে বলে কি এটা হচ্ছে ইয়া করো, কি করো, এটা হচ্ছে কারেক্ট করো, এটা কারেকশন করো। তো আমরা একটু কারেকশন করি, দেখো আমরা শেষের থেকে করি। বলছে দ্য হেন, হেন মানে কি মুরগি, হ্যাজ লেইন আর ডজন এগ। আচ্ছা, এটার বাংলা তোমরা বুঝতে পারতেছো যে এটা আসলে কি বাংলা বোঝাতে যাচ্ছে। এটার বাংলা বোঝাতে যাচ্ছে যে মুরগিটা, ডজন মানে কি, 1 ডজন, এগ মানে ডিম, যে মুরগিটা হচ্ছে 1 ডজন ডিম পেড়েছে, তাই না, এরকম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ প্লাস V3, মুরগিটা 1 ডজন ডিম পেড়েছে, এই অর্থ। তো মনে হচ্ছে যে ঠিক আছে তো মুরগিটা, হ্যাঁ কিন্তু এখানে একটু ঝামেলা আছে। তোমাদের এই পেইড বাসের ইংলিশ ফার্স্ট পেপারের পেইড বাসে যারা স্টুডেন্ট আছো, তোমাদেরকে আমি পড়াইছি, এটা পড়াইছি না, একটু ভালো করে দেখো। আমি সম্ভবত সিভিক এনগেজমেন্ট পড়ানোর সময় পড়াইছিলাম। দেখো লাই, কি লাই, লাইট, মানে এটা হচ্ছে V1, হ্যাঁ এটা হচ্ছে V2, আর এটা হচ্ছে তোমার V3। এ না পারলে সমস্যা নাই তো, এগুলো না পড়লে পারবা না, এটা নর্মাল, সমস্যা নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। লাইট, লাইট, আমি জাস্ট তোমাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ, লাইট, লাইট মানে হচ্ছে মিথ্যা কথা বলা, কি বলা, মিথ্যা কথা বলা। লাইট মানে হচ্ছে মিথ্যা কথা বলা। আচ্ছা, এরপরে আরেকটা দাও, এরপর হচ্ছে তোমার, হ্যাঁ তারপর হচ্ছে লেইন মানে হচ্ছে কি শোয়া, তাই না, শোয়া, এটা তোমাদের পড়াইছিলাম, এটা হচ্ছে শোয়া। ঠিক আছে, আচ্ছা লাইট মিথ্যা কথা, লেইন মানে শোয়া। আর এবার হচ্ছে তোমার এই যে লেইট মানে হচ্ছে ডিম পাড়া, কি করা, ডিম পাড়া বা শোয়ানো, দুইটা অর্থ হয়। এই লাই মানে কিন্তু শোয়া, হ্যাঁ। আর লেই যখন ভার্বে 1 নং ফর্ম এবং 2 নং ফর্ম লেট, 3 নং ফর্ম লেট, তখন এটা দুইটা অর্থ, একটা হচ্ছে ডিম পাড়া আর একটা হচ্ছে তোমার কি বলতো, শোয়ানো, কাউকে শোয়ানো আর কি। ঠিক আছে, তাহলে বিষয়টা ক্লিয়ার। আমার এখানে দিছে লেইন, মানে এখানে বোঝা যাচ্ছে যে মোরগটা 1 ডজন ডিম শোয়ালো, তাহলে কিন্তু হইলো না। ডিম পাড়া অর্থে আমার যদি এখানে লেট থাকতো, লেট থাকতো, তাহলে কিন্তু আমার বাক্যটা শুদ্ধ হয়ে যেত। দ্য হেন হ্যাজ লেইড আ ডজন এগ, মানে মুরগিটা হচ্ছে 1 ডজন ডিম পাড়ছে, ঠিক আছে, পেড়েছে। তাহলে লাই, এটা লাইয়ের 2 নং ফর্ম যখন লাইট, 3 নং ফর্ম যখন লাইট, তখন মিথ্যা কথা বলা। লাইয়ের 2 নং ফর্ম যখন লেই, 3 নং ফর্ম যখন লেইন, তখন হচ্ছে শোয়া। আর যখন হচ্ছে লাইয়ের 1 নং ফর্ম লেই, 2 নং ফর্ম লেইট, 3 নং ফর্ম লেইট, তখন হচ্ছে ডিম পাড়া আর শোয়ানো। হ্যাঁ, 2 নম্বর অ্যান্সারটা হবে না, কেন হবে না দেখাচ্ছি, দেখো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তার মানে আমাদের এখানে যেটা হলো যে এটা ভুল, ঠিক আছে। আচ্ছা, অমাল এই জিনিসটা ভুল করলে মায়ের আছে যে 3 নম্বর সি যারা করতেছে, দেখতেছি পেইড বাসের স্টুডেন্ট কিছু আছে এখানে। অমাল ইজ স্লিপিং মানে অমাল ঘুমাচ্ছে। ডিউরিং মানে কি সময়, ডিউরিং মানে তো সময়, এখানে আছে 2 আওয়ার্স, মানে মনে হচ্ছে যে অর্থটা এরকম যে অমাল 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। আচ্ছা, তোমাদের যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ালাম, কালারটা বোঝা যাচ্ছে, তোমাদের যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ালাম যে টোটাল টাইম বোঝালে ফর হয়, টোটাল টাইম বোঝালে কি হয়, ফর হয়। 2 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 2 সপ্তাহ ধরে, 2 বছর ধরে, টোটাল টাইম ফর। আর
যদি শুরুর সময়টা উল্লেখ থাকে সকাল থেকে, বিকাল থেকে, দুপুর হতে, তোমার হচ্ছে জুন থেকে, ঠিক আছে কিনা, সন্ধ্যা থেকে, যখন শুরুর সময়টা উল্লেখ থাকে তখন আমরা কি ইউজ করি? সিন্স ইউজ করি। সিন্স ইউজ করি ফর টোটাল টাইম, মোট সময় উল্লেখ থাকলে। সিন্স হচ্ছে কি? সিন্স হচ্ছে তোমার কি? সিন্স হচ্ছে তোমার যদি শুরুর সময়টা উল্লেখ থাকে তখন আমরা কি ইউজ করি? সিন্স। আচ্ছা তোমরা এখানে এবার বলো ডিউরিং মানে তো সময়, এটা তো তোমাদের কতবার অর্থ করাইছি, সময়। যেমন আমি বললাম ডিউরিং প্যান্ডামিক, কি ডিউরিং প্যান্ডামিক, প্যান্ডামিকের সময় মানে মহামারীর সময় a lot of people died, অনেক মানুষ মারা গিয়েছিল সময়ে। আমি বললাম ডিউরিং মাই স্লিপ মানে আমার ঘুমানোর টাইমে, ঘুমানোর সময়ে, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, ঠিক আছে। সময়, ডিউরিং মানে সময়, কোনো একটা কাজের সময় বোঝায়। আর যখন তুমি 2 ঘন্টা 4 ঘন্টা তখন ফর, মোট সময় বোঝালে ফর। কোনো এখানে যদি তোমার শুরুর সময়টা উল্লেখ থাকে, সকাল থেকে কোনো কাজ করতেছি, তখন হচ্ছে সিন্স। হ্যাঁ, তো এখানে যদি ফরও থাকতো তাও কিন্তু বাক্যটা ভুল হতো। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার এই সিন্স ফর কোন টেন্সে বসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এটা তো আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে সিন্স আর ফর বসে। তাহলে বাক্যটা যদি এরকম থাকতো, অমাল হ্যাজ বিন স্লিপিং ফর 2 hours, তাইলে বাক্যটা সঠিক হইতো। পড়াইছি কিন্তু তোমাদের, পারতে হবে এটা। আমি বলছিলাম না টেন্স থেকে কোশ্চেন আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আসে। দেখছো, পাইছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আসছে। হ্যাঁ, সব বিষয়ে ধারণা রাখতো। তাহলে এটা ভুল, এটা তোমাদের কতবার করে পড়াইছি, তারপরে ভুল করছো। সো আরেকটু মাথা খাটাইতে হবে। হ্যাঁ, আরেকটু মাথা খাটাইতে হবে। আচ্ছা, এরপরে বলছে দ্য ড্রাইভার ডেড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। দ্য ড্রাইভার অর্থটা মূলত এরকম যে ড্রাইভার হচ্ছে কি রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, তাই না? কথা হচ্ছে দ্য ড্রাইভার সাবজেক্টের পরে তোমার ভার্ব লাগবে। ডেডটা কি ভার্ব? ডেডটা তো অ্যাডজেক্টিভ। হি ইজ ডেড মানে কি? সে মৃত। ডেডটা তো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, আমার লাগবে এখানে ভার্ব। তা আমার এখানে যদি থাকতো ডাইড, কি থাকতো? ডাইড, ডাইড মানে ডাই মানে মারা যাওয়া, এটা একটা ভার্ব। এটা 2 নম্বর যদি ডাইড থাকতো এখানে, তাইলে আমার বাক্যটা সঠিক ছিল। দ্য ড্রাইভার ডাইড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। কিন্তু আছে ডেড অ্যাডজেক্টিভ, আমার লাগবে সাবজেক্ট আছে, ভার্ব লাগবে। আমার এই বাক্যে কোনো ভার্বই নেই। আমি তোমাদের কিন্তু বলেছিলাম, প্রি আন্ডারস্ট্যান্ডিং ক্লাসে বলেছি যে ভার্ব ছাড়া কোনোদিন বাক্য হয়ই না। ভার্ব নেই, একটা বাক্য একটা ভার্ব একটা বাক্য হতে পারে, বাট 10টা ওয়ার্ড আছে একটা সেন্টেন্সে, বাট ভার্ব নাই, ওটা কখনোই একটা বাক্য হবে না। সো এটাও ভুল, এটাও কি ভুল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এইবার, তার মানে এটা তো সঠিক বোঝা যাচ্ছে। আচ্ছা, কেন সঠিক দেখো, জয়তী ফরবেড, জয়তী নিষেধ করেছিল হিম তাকে, টু গো টু দ্য মিটিং এ যেতে। এখন তোমাদের আমি ন্যারেশন পড়াইছিলাম না, ন্যারেশনে কিন্তু আমি বলেছিলাম যখন নিষেধ করায় তখন হচ্ছে তোমরা ফরবেড ইউজ করবা, আর হচ্ছে এই ইনভার্টেড কমা উঠায় টু বসাবা। সো এটা কিন্তু তোমাদের কাছে পরিচিত লাগার কথা, এটা আমি করাইছি তোমাদের অনেকবার। জয়তী, সো ফরবিড সামওয়ান টু ডু সামথিং মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে নিষেধ করা। তো আমাদের এখানে হয়ে গেছে জয়তী ফরবিড, ওই যে ফরবিডের 2 নম্বর ফর্ম ফরবিড। ফরবিড মানে কি? ফরবিড মানে হচ্ছে তোমার নিষেধ করা। তো এটা 2 নম্বর ফর্ম ফরবিড, নিষেধ করেছিল জয়তী, নিষেধ করেছিল হিম তাকে নিষেধ করেছিল কি? টু গো টু দ্য মিটিং এ যেতে নিষেধ করেছিল। তাহলে এ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা কোশ্চেন এসেছে। আমি তোমাদের বলেছিলাম যে সিনোনিম অ্যান্টোনিম থেকে মাস্ট 2টা কোশ্চেন পাবা। তো দেখো অ্যান্টোনিম কিন্তু হাজির হয়ে গেছে। আচ্ছা, ছুটি লাগলে বলবা অবশ্যই, হ্যাঁ, কষ্ট হয়ে গেলে বলবা, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেল। আচ্ছা, এটা দেখো, দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট শব্দের অর্থ কি? ইমপ্রুডেন্ট শব্দের অর্থ কি জানো কেউ? আচ্ছা, একবারে শেষ করে দিই। ইমপ্রুডেন্ট শব্দের অর্থ হচ্ছে অবিচক্ষণ, মানে যার ভিতরে কোনো বিচক্ষণতা নেই, জ্ঞান নেই, ঠিক আছে, বিজ্ঞতা নেই, সে হচ্ছে ইমপ্রুডেন্ট। এখন এটার অ্যান্টোনিম কি হবে, মানে বিপরীত শব্দ কি হবে? এটা কি বলছে? রেকলেস মানে কি? বেপরোয়া, অসতর্ক, অসাবধান, এরকম। সো এটা হচ্ছে তোমার এটার অ্যান্টোনিম হতে পারে না। এরপর হচ্ছে তোমার কি বলছে? ইনজুডিশাস শব্দের অর্থ কি? সেম। ইনজুডিশাস শব্দের অর্থ হচ্ছে অবিচক্ষণ, ঠিক আছে, যার ভিতরে কোনো বিচক্ষণতা নেই। হেজিট্যান্ট কি? এটা কিন্তু ভুল। হেজিট্যান্ট মানে হচ্ছে তোমার দ্বিধাগ্রস্ত, মানে যে সব বিষয় সম্পর্কে একটা দ্বিধার ভিতরে থাকে। হ্যাঁ, হেজিট্যান্ট। সো এটাও কিন্তু আমার ভুল, কারণ এটা সি নম্বরটা আমার অ্যান্টোনিম। ওয়াইজ মানে জ্ঞানী, মানে কি? যার ভিতর জ্ঞান আছে, বিচক্ষণতা আছে, বিজ্ঞতা আছে, তাই না? তাহলে আমার এখানে কিন্তু ইমপ্রুডেন্স, এটার অ্যান্টোনিম হচ্ছে তোমার ওয়াইজ। এটার অ্যান্টোনিম কি? ওয়াইজ। গুড। আচ্ছা, আরো 2-একটা সলভ করে এরপর শেষ করে দিব। আমরা হচ্ছে নেক্সট আর একদিন হচ্ছে তোমার এমসিকিউ সলভ করবো যেদিন, ওই দিনকে বাকিগুলো হচ্ছে সলভ করে দিব। দেখো কি বলতেছে, টু জাম্প ওয়ান দ্য ব্যান্ড ওয়াগন। এইটা হচ্ছে তোমার একটা ইডিয়ম। ইডিয়ম মানে কি জানো? ইডিয়ম মানে কি? যখন তোমার
ফ্রেজ মানে কি? আ গ্রুপ অফ ওয়ার্ড। যখন কয়েকটা শব্দ মিলে শাব্দিক অর্থ দিবে না, মানে লিটারাল মিনিংটা দিবে না, বিশেষ কোনো অর্থ দিবে, তখন সেটাকে বলা হয় ইডিএম। কি বলা হয়? ইডিএম। IDIOM, ইডিএম বলা হয়। ঠিক আছে, ইডিএম বলা হয়। যেমন আমি বললাম কিক দ্য বাকেট। আছে, বলো তো কিক দ্য বাকেট অর্থ কি? KIC, কিক মানে লাথি মারা, তাই না? কিক দ্য বাকেট, BUCKET, বাকেট। কিক দ্য বাকেট শব্দের অর্থ কি? তুমি বলবো যে বালতিতে লাথি মারা, কিন্তু কিক দ্য বাকেট মানে বালতিতে লাথি মারা না, এটা শাব্দিক অর্থ দিবে না, এটার একটা আলাদা অর্থ আছে, বিশেষ অর্থ। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে মারা যাওয়া। ঠিক আছে, সেটা কি? মারা যাওয়া। যেমন yesterday a people kicked a man, yesterday a man kicked the bucket, মানে গতকাল মারা গেছিল, একটা লোক মারা গেছিল। হ্যাঁ, আবার দেখো, আবার হচ্ছে ব্রেক দ্য আইস। ব্রেক, BREAK, ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে কি? যে আইস মানে তো হচ্ছে তোমার কি? বরফ ভাঙা, তাই না? বরফ ভাঙা না, এটা হচ্ছে বিশেষ অর্থ দিবে, শাব্দিক অর্থ দিবে না। সেটা হচ্ছে কথা বলা শুরু করা। ধরো তোমাদের বাসায় একটা মেহমান আসছে, তো একজন আরেকজনের তাকাতাকি করতেছে, লজ্জা পাইতেছে, কেউ কোনো কথা বলতেছে না। তো তুমি হচ্ছে কি করলা? তুমি হচ্ছে ইউ ব্রোক দ্য আইস, মানে হচ্ছে তুমি প্রথমে কথা বলা শুরু করলা। ঠিক আছে, তুমি বললা যে আই ব্রোক দ্য আইস, আমি কথা বলা শুরু করেছিলাম। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে এটাকে ইডিএম বলে। এখন এই যে এখানে আছে টু জাম্প অন দ্য, তোমার হচ্ছে কি ব্যান্ড ওয়াগন, এটা শাব্দিক কোন অর্থ দেবে? এটা ইডিএম। দেখো, এই জিনিসটা বোঝায় তোমাদের। টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন শব্দের অর্থ হচ্ছে তোমার জনপ্রিয় কোনো কিছুর সাথে যুক্ত হওয়া, বা জনপ্রিয় বা সফল কোনো কাজে যুক্ত হওয়া। ঠিক আছে, সাফল্য আসতেছে এরকম কোনো কাজে যুক্ত হওয়া, বা জনপ্রিয় কোনো কিছুতে যুক্ত হওয়া, এটার অর্থ। তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে কোনটা হবে। এখন এটা আসলে কেন হলো অর্থটা এরকম? দেখো, ব্যান্ড শব্দের অর্থ হচ্ছে তোমার যে গান বাজনার দল আছে না, যারা একসাথে গান বাজনা করে, ব্যান্ড আছে না, গানের বিভিন্ন ব্যান্ড, মানে কি ওদের একটা গ্রুপ থাকে, এরা হচ্ছে সবাই, একজন সিঙ্গার থাকে, অন্যরা হচ্ছে বাজনা বাজায়, গান বাজনার দল। তো আর ওয়েগান শব্দের অর্থ হচ্ছে গাড়ি। কি? গাড়ি। তো একসময় তোমার হচ্ছে এই গান বাজনার যারা দল, হ্যাঁ, এরা হচ্ছে এই গাড়ির উপরে উঠে মনে করো গান বাজনা বাজাইতে যাইতো। তো অন্যান্য মানুষরা হচ্ছে তোমার এই দল বেঁধে মনে করো এদের পিছু পিছু যাইতো। তো অন্যরা যারা থাকতো তারাও এই দলে সবাই যোগ দিত। তার মানে কি? তার মানে এই যে জিনিসটা, এই যে থিমটা, এখান থেকে মূলত এসেছে জনপ্রিয় কোনো কিছুতে যোগ দেওয়া। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে গান বাজনার ওই যে গাড়িতে জাম দেওয়া। হ্যাঁ, জাম দিয়ে ওঠা মানে হচ্ছে ওই যে তোমার জনপ্রিয় কোনো কিছু যুক্ত হওয়া। মানে বিষয় হচ্ছে গান বাজনার যারা দল, ওরা গাড়ি নিয়ে গান বাজাইতে যাচ্ছে, অন্যরা হচ্ছে সব দলে দলে যুক্ত হচ্ছে। তার মানে কি? তারা জনপ্রিয় কোনো কিছুতে একটা যুক্ত হচ্ছে। তো ওই থেকে আর কি এটা অর্থ, জনপ্রিয় কোনো কিছুতে যুক্ত হওয়া। সো এটার অর্থ হবে কোনটা হতে পারে? এই যে জয়েন সামথিং পপুলার, জনপ্রিয় কোনো কিছুতে যুক্ত হওয়া। আর এগুলো অর্থ বিকাম ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, তোমার আর্থিকভাবে সচ্ছল হওয়া, সলভেন্ট মানে সচ্ছল, ইনসলভেন্ট মানে অসচ্ছল। রিটার্ন টু অ্যান আর্লিয়ার টাইম, পূর্ববর্তী কোনো সময় ফিরে যাওয়া, এটাও হচ্ছে না। এগুলো ভুল। মিস অ্যান অপরচুনিটি, কোনো সুযোগ মিস করে ফেলা, এটাও হচ্ছে না। তাহলে সঠিক অ্যান্সার বুঝতে পাইছো কোনটা হবে? তোমার সঠিক অ্যান্সার হচ্ছে এই যে এটা, বি নাম্বার, জয়েন সামথিং পপুলার। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।